বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 28শে এপ্রিল 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের লিখিত নতুন ব্যাচের প্রথম ক্লাস, এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি দেওয়ানি কার্যবিধি দিয়ে। দেওয়ানি কার্যবিধিতে লিখিত পরীক্ষায় দেওয়ানি কার্যবিধি থেকে দুইটা প্রশ্ন থাকে, সুনির্দিষ্ট প্রতিকার থেকে একটা থাকে, এই তিনটা থেকে দুইটা লিখতে হয়। মানে আমাদের তো বার কাউন্সিল যে 100 মার্কের লিখিত পরীক্ষা, আপনারা জানেন এখানে 60টা প্রশ্ন লেখা লাগে। 60টা প্রশ্ন কি কি আমি একটু বলে দিই, শুনেন। দেওয়ানি থেকে দুইটা থেকে, সুনির্দিষ্ট প্রতিকার থেকে একটা থেকে, এই তিনটা থেকে লিখতে হয় দুইটা। তাহলে এই দুইটা হলো, দুইটা লিখলে 15 15 30। ফৌজদারি থেকে দুইটা থেকে লিখতে হয় একটা, কত? 45। তারপরে দণ্ডবিধিতে দুইটা থেকে লিখতে হয় একটা, কত? 15 60। তারপরে সাক্ষ্য আইনে দুইটা থেকে লিখতে হয় একটা, কত? 75। এরপরে তামাদির দুইটা থেকে লিখতে হয় একটা, কত? 90। আর বাংলাদেশ বার কাউন্সিলের যে সাবজেক্ট, এখান থেকে আপনাদের লিখতে হবে 10। এই হলো মোট কত? 100। তো এই 100-র মধ্যে যে জিনিস আমার মনে রাখা দরকার, লিখিত প্রিলিমিনারি পরীক্ষার সময় আমাদের ওই তামাদি থেকে ছিল কত? 10। সুনির্দিষ্ট থেকে ছিল কত? 10। আর সাক্ষ্য থেকে ছিল 15। আর বড় তিনটা থেকে ছিল 20 20 20। কিন্তু এই জায়গায় আপনি এই ইয়া যদি মূল্যায়ন করেন যে অ্যাকচুয়ালি ওই ফৌজদারি কাজ যদি অনেক বড় একটা আইন, বাট ওই জায়গা থেকে আপনার একটা লেখা লাগবে 15। আবার তামাদি আইন ফৌজদারি কার্যবিধি অপেক্ষা ছোট, কিন্তু ওখান থেকে আপনার কত লেখা লাগবে? একটা। ঠিক আছে, তো এই জায়গায় কোনোটারে গুরুত্ব কম দেওয়ার কোনো সুযোগ নাই, বরং আপনি ফৌজদারি অনেক বেশি পড়ে একটা বাঁধাবেন, আর তাওয়াদিতে অল্প করেই একটা ইনশাল্লাহ পারা যাবে। ঠিক একই ভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপরে সাক্ষ্য আইন, এগুলা থেকেও আপনার 15 15 লেখা লাগবে আর কি। তো এজন্য আমরা আজকে সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি দিয়ে শুরু করলাম। কারণ দেওয়ানি কার্যবিধিতে আপনাদের মধ্যে একটা ভীতি আছে, যে দেওয়ানি কার্যবিধি কিভাবে কি পড়া যায়, বা মুসাবিদা কি জিনিস, তারপরে ড্রাফটিং কি জিনিস। এইগুলা আসলে খুব ইজি। আপনারা যারা যারা মনে করেন যে একটু ভয় পান, আজকে থেকে আমরা শুরু করতেছি, দেখেন এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আপনারা সাজেশনের 1-এর ক নং প্রশ্নটা দেখেন। আমরা আগে প্রশ্ন বুঝবো যে প্লিডিং সংশোধন বলতে আপনি কি বুঝেন। প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী কি কি? বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পরে কি প্লিডিং সংশোধন করা যায়? তারপরে দেখেন একটা অবলিক দিয়ে লেখা আছে আপিল পর্যায়ে কি প্লিডিং সংশোধন করা যায়। এটার অর্থ হলো এই যে বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পরে কি প্লিডিং সংশোধন করা যায়, এটার উত্তরও যা। আপিল পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায় কি বলেন, এটার উত্তরও তাই। আবার এই যে যে এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নটা পড়লাম, এটার উত্তরও যা। যদি এইভাবে আসে প্রশ্ন, দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস, মূল মকদ্দমা আপিল চলাকালে এই ধরনের প্রয়োগযোগ্যতা ব্যাখ্যা করুন। এই এই নামেও আসতে পারে, আবার কি ওইভাবেও আসতে পারে, কিন্তু উত্তর কিন্তু কি বলেন, একই। যদি আসে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিং, এটার উত্তরও যা, হুবহু যা। আর এই যে প্লিডিং সংশোধন বলতে কি বুঝেন, নিয়ামক শর্তাবলী কি কি, কোন পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায়, এই পর্যন্ত উত্তরও কি বলেন, হুবহু এক। কিন্তু এই ধরনের এই ভিন্ন আঙ্গিকে আসতে পারে। তাহলে প্রথমে আমরা প্লিডিং সংশোধন কি, আপনাদের উত্তরপত্রে চলে যান। উত্তরপত্র যেটা দিয়েছে ওটা হাতে নেন। উত্তরপত্রেও দেখেন প্রশ্ন লেখা আছে, আছে না লেখা? উত্তরপত্র প্রশ্ন লেখা আছে। তো প্রথমে আমরা চলে আসি আসলে প্লিডিংস কাকে বলে। প্লিডিংস কাকে বলে আপনারা, এই আমি একটু সাজেশন দিয়ে রাখি। আমরা এই যে তো দেওয়ানি কার্যবিধি শুরু করছি, আমরা দেওয়ানি কার্যবিধি পড়তে থাকবো ইনশাল্লাহ। সেই সাথে সাথে আমার যে এমসিকিউ বই, এই এমসিকিউ আপনারা বাসায় আস্তে আস্তে পড়বেন, বা ভিডিও শুনলে শুনবেন। এই এমসিকিউ রে ভোলা যাবে না। এটা তো আমরা দেখবোই, কিন্তু এমসিকিউর বইটা আমার কি রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আপাতত যেটা আসলে প্লিডিংস আসলে কি, আমরা একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আর আরজি দাখিলের পর বিবাদী বরাবর যায় কি, সমন। সমন পাওয়ার অপরপক্ষ জমা দেয় কি বলেন, লিখিত জবাব। এই যে যে আরজি এবং লিখিত জবাব, এই দুইটারই একত্রে বলে প্লিডিং। আমরা আপনাদের প্রিলিমিনারিতে ভালোভাবে বুঝাইছিলাম যে যদি শুধু প্লিডিং আসে, এক্সট্রা নাই, তাহলে আরজি বা জবাব। আর যদি প্লিডিংস, আরজি এবং জবাব, তাইলে আমরা এটা
একটু ধারণা দেই, প্রিলিমিনারিতে আমরা কি পড়ছিলাম? প্রিলিমিনারিতে পড়ছিলাম প্লিডিং সম্পর্কে 6 আদেশে, যে জায়গায় বলছে যে প্লিডিংসে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, সাক্ষ্য থাকবে না। এবারই আসছে পরীক্ষায়, ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, সাক্ষ্য থাকবে না। তারপরে আমরা পড়ছিলাম যে প্লিডিংসে সিগনেচার 6 আদেশের 14, প্লিডিংসে সত্যাখ্যান 6 আদেশের 15, প্লিডিংসে স্ট্রাইক আউট কর্তন 6 আদেশের কত? 16। আর প্লিডিং সংশোধন করছিলাম কততে? 6 আদেশের 17। ওই জায়গায় প্লিডিং সংশোধন বলতে আমরা কি বুঝছিলাম? প্লিডিং সংশোধন হলো যে যখন কোনো বাদী আর্জি দাখিল করে বা বিবাদী লিখিত জবাব দাখিল করে, দেখা যাচ্ছে যে অনেক সময় যে ভুলক্রমে আরজিতে অনেক জিনিসপত্র লেখা হয় নাই, বা অনেক জিনিসপত্র ভুল লেখা হয়েছে, বা বিবাদীয় লিখিত জবাবে অনেক ক্ষেত্রে কোনো জিনিস ঠিকঠাক ভাবে লেখে নাই, ভুল লেখছে, তখন সেই ক্ষেত্রে আরজি সংশোধনের দরকার হয় বা লিখিত জবাব সংশোধনের দরকার হয়। এই দুইটারই একত্রে বলে প্লিডিং সংশোধন। 6 আদেশের কততে বলেন? 17। 17 বিধি। এবং আপনাদের মনে আছে কিনা যে বলেন তো, প্লিডিং সংশোধন সম্পর্কিত সর্বশেষ সংশোধনী কত সালে আসছে? বহুবার প্রিলিমিনারি পরীক্ষায় দিছি, কত সালে? 2012 সালে। যে জায়গায় আছে যে যে জায়গায় আছে যে প্লিডিংস যত দ্রুত সম্ভব তত সংশোধন করতে হবে, মনে আছে? তো এখন আমরা প্রিলি কি পড়ছিলাম সেটা একটু মনে করাচ্ছি আপনাদের। এবং ওই জায়গায় আরেকটু পড়ছিলাম 6-18 বিধিতে যে প্লিডিং সংশোধনের সময় আদালত নির্ধারিত সময়, যদি আদালত কোনো সময় নির্ধারণ না করে দেয় সেক্ষেত্রে কত? 14 দিন, মনে আছে? আর একটা জিনিস পড়ছিলাম যে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটাই কি বলেন। এখন ওই জায়গায় আপনারা যা পড়ছেন ওই জিনিসটারে এখন টাইনে টুইনে লম্বা বানাইতে হবে, বুঝতে পারছেন? এই হলো মূল জিনিস। ওই জায়গায় যা পড়ছি আপনার মূল থিম ওটাই, কিন্তু এই জিনিসটা আমরা একটু বিস্তারিত করব। তাহলে প্রথমে আমরা চলে আসি, দেখেন একটু পড়ি প্লিডিং সংশোধন কি। আচ্ছা, আরেকটু প্রথমে আরেকটা কথা বলে রাখা ভালো, যে গতদিন আমাকে একজন প্রশ্ন করছিল যে বার কাউন্সিল পরীক্ষায়, এটা আটকায় দেন, বার কাউন্সিল পরীক্ষায় ব্লু পেন ইউজ করা যাবে কিনা, নীল কালির কলম ব্যবহার করা যাবে কিনা, বা সবুজ কালির কলম ব্যবহার করা যাবে কিনা। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় ব্ল্যাক পেন ছাড়া, কালো কালির কলম ছাড়া আর কোনো কিছু ব্যবহার করা যাবে না। আর কোনো কিছু ব্যবহার করতে পারেন কিন্তু আপনার লিখিততে রেজাল্ট আসবে না। এবং আমাদের ওখানে লেখাই আছে, বার কাউন্সিল যখন আমি বলে দিতাম যে দিক নির্দেশনায় আছে কালো কালির কলম ব্যবহার করতে হবে, আপনি বড়জোর কালো কালির কলম দিয়ে এগুলা আন্ডারলাইন করতে পারেন। এ হচ্ছে কথা। দেখেন, একটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। যার বিরুদ্ধে বক্তব্য আনয়ন করে আরজি দাখিল করা হয় সেই ব্যক্তি তথা বিবাদী আদালতে তার বক্তব্য লিখিত জবাবের মাধ্যমে প্রদান করে থাকে। তাই এগুলো তো খুব কঠিন না। আপনি বললেন যে একটা দেওয়ানি মামলা শুরু হয় কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। আর আরজির পরিপ্রেক্ষিতে বিবাদী এসে জমা দেয় কি? লিখিত জবাব। বাদীর এই আরজি এবং বিবাদীর এই লিখিত জবাবকে একত্রে কি বলে? প্লিডিংস বলে। তো এখানে একটা জিনিস আপনাদের লেখা দেখা দরকার, যে বলছে যে প্লিডিং সংশোধন বলতে কি বুঝেন। তাহলে প্লিডিং সংশোধন আমার একটু বিস্তারিত লেখা লাগবে। একেবারে প্রথমেই 6-17 আমরা গেলাম না, প্রথমে একটু ধারণা দিলাম যে একটা মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, আর আরজির পরিপ্রেক্ষিতে বিবাদী দেয়কে লিখিত জবাব, এবং এই দুইটারাই একত্রে বলে প্লিডিংস। তারপরে দেখেন যে দাখিল করার সময় আরজি বা জবাবের বক্তব্য ভুলবশত, আন্ডারলাইন করেন, ভুলবশত লিপিবদ্ধ হয়ে থাকতে পারে। ভুল থাকতে পারে না? ছবির নাম লিখতে যে দবির হয়ে গেছে, বা পরবর্তীতে কোনো নতুন ঘটনা বা দলিল আবিষ্কৃত হয়ে থাকতে পারে। বা অনেক সময় এমন হয় যে মামলা যখন করতেন তখন কোনো দলিল দাখিলের কথা মনে নাই, কিন্তু পরে গিয়ে মনে উঠছে, বা কোনো তথ্য আবিষ্কৃত হয়েছে, অথবা সময়ের পরিক্রমায় নতুন কোনো ঘটনার উদ্ভব ঘটতে পারে। এরূপ সকল পরিস্থিতি বাদী বা বিবাদী যদি সঠিকভাবে আদালতের সম্মুখে উপস্থিত করতে না পারে, তাহলে আদালত কর্তৃক সঠিক সিদ্ধান্ত পৌঁছানো যাবে না, বা আদালত থেকে কোনো পক্ষই আইনানুগ বা ফলপ্রসূ প্রতিকার লাভ করতে পারবে না। উপরোক্ত পরিস্থিতিতে দেখেন, উপরোক্ত পরিস্থিতিতে আরজি বা জবাবের নতুন কোনো বক্তব্য আন্ডারলাইন করে সংযোজন। সংযোজন মানে কি? কোনো কিছু যোগ করা। বিয়োজন, বিয়োজন মানে কি? কোনো কিছু বাদ দেওয়া। বা এমন তথ্য যা পূর্বে কোনো পক্ষের গোচরীভূত ছিল না। গোচরীভূত বুঝেন? মানে জানা ছিল না, তা সংযোজন করে আরজি বা জবাবের যে পরিমার্জন পরিবর্ধন করা হয় দেওয়ানি কার্যবিধিতে, তাকে আরজি বা জবাব সংশোধন বা প্লিডিং সংশোধন বলে। দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধিতে প্লিডিং সংশোধন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এই যে আপনার যে হুবহু মুখস্থ লিখতে হবে বিষয়টা তা না। আপনি প্লিডিং সংশোধন বলতে কি বোঝেন, আপনার মনে যা যা আসে সবকিছু একটু লিখে বলবেন যে প্লিডিং সংশোধন আছে 6 আদেশের কত বিধিতে? 17 বিধিতে। এ হচ্ছে কথা। আচ্ছা, এখন আমরা চলে আসি যে
প্লিডিং সংশোধনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আদালত আসলে বিবেচনায় নিতে পারে। আপনি যাই যে প্লিডিং সংশোধনের দরখাস্ত দিলেন, আপনি দরখাস্ত করলেই তো আদালত মঞ্জুর করবে না, এখানে তো কতগুলো শর্ত আছে। প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী বিবেচ্য বিষয়, বা নিচে একটু লিখে রাখেন উপাদান। শর্তাবলীর নিচে কি লিখবেন? উপাদান। আইনগতভাবে প্লিডিং সংশোধনের ক্ষেত্রে কিছু সতর্কতা বা সীমাবদ্ধতার প্রশ্ন রয়েছে। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মকদ্দমার গোলদিন আন্ডারলাইন করেন যে কোনো পর্যায়ে, কোন পর্যায়ে, যে কোনো পর্যায়ে আদালত প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর, মঞ্জুর মানেটা ভুল আছে, ময়ের উৎসটা কেটে দেন, যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। তবে 2012 সালের সংশোধনী অনুযায়ী প্লিডিং সংশোধনের দরখাস্ত যথাযথ সতর্কতা অবলম্বন করে যথাসম্ভব দ্রুতই করতে হবে। একটু আগেই বলছিলাম, আমরা প্রিলি থেকেই জানি, এই তথ্যটা জানি না যে প্লিডিং সংশোধনের আবেদন করতে হবে যত দ্রুত সম্ভব। মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন করতে হলে আদালতকে কমপক্ষে কয়েকটি বিষয় সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। মানে আমি বাদী হিসেবে যে চাইলাম যে আমার প্লিডিং সংশোধন করেন, হবে না, আমার তো আদালতকে কি করতে হবে, স্যাটিসফাইড করতে হবে। কি কি আমার একটু আদালতকে সন্তুষ্ট করতে হবে, এই উপাদানগুলো একটু লক্ষ্য করেন। প্রস্তাবিত সংশোধনীটি পক্ষগণের মধ্যে বিরোধ নিরসনে আবশ্যক, এটা আন্ডারলাইন করেন, বিরোধ নিরসনে আবশ্যক। মানে এই সংশোধনী যদি আনা না হয়, তাহলে উভয় পক্ষের মধ্যে যে প্রকৃত বিরোধ এটা নির্ণয় করা যাবে না, বা নির্ণয় করা গেলেও আরো বিরোধ ওই জায়গা থেকে যাবে। আচ্ছা, প্রস্তাবিত সংশোধনীটি দ্বারা অপর পক্ষের, আন্ডারলাইন করবেন, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। যে সংশোধনী আনা আনা হচ্ছে এর মাধ্যমে বাদী বা বিবাদীর কোনো কি ক্ষতি হওয়ার আশঙ্কা নাই, জাস্ট দেখাইতে হবে ন্যায় বিচারের জন্য এটা প্রয়োজন। প্রস্তাবিত সংশোধনীর ফলে বিবাদীর অনুকূলে জন্মানো কোনো বৈধ অধিকার নষ্ট হবে না। সংশোধনীর ফলে বিবাদীর অনুকূলে কোনো যেটা আপনি যে সংশোধনীটার ফলে বিবাদী যদি কোনো বৈধ অধিকার লাভ করে থাকে, সেটা কি হবে না বলেন? অধিকার নষ্ট হবে না। সংশোধনীটি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন বিষয়ের কোনো উদ্ভব করবে না। এখন আপনি যদি একেবারেই নতুন কোনো বিষয়ের উদ্ভব আনেন যেটা মামলার সাথে সম্পর্কিতই না, যেটা যে সংশোধনীটা আনতে গেলে মামলার একেবারে নেচারই চেঞ্জ হয়ে যায়, এরকম কোনো সংশোধনী কিন্তু আদালত মঞ্জুর করবে না। সংশোধনীটি সরল বিশ্বাসে, আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে মকদ্দমা বিলম্বিত না করার উদ্দেশ্যে আনতে হবে। সরল বিশ্বাসে কি মকদ্দমা বিলম্বিত করা না উদ্দেশ্যে। আপনাদের মনে আছে কিনা, আমরা পড়াইছিলাম খরচ, কস্ট ফর ডিলে। প্লিডিং সংশোধনের নির্ধারিত সময় নির্ধারণ করে দিছিল, ওর মধ্যে দেয় নাই, তাহলে কস্ট ফর ডিলে 35-এর ক্ষয়ের একে কত, 2000। আর কোন সময় দেয় না, আপনি প্লিডিং সংশোধনের দরখাস্ত দিচ্ছেন অনেক পরে, আদালতের কাছে মনে হয়েছে যে আপনি তো এই দরখাস্ত আরো আগে দিতে পারতেন, তাহলে কস্ট ফর ডিলে কত, 3000। আচ্ছা, তারপরে দেখেন, ন্যায় বিচারের সাথে এমন সংশোধনী আনা আবশ্যক। যে কোনো মামলায়, যে কোনো ক্ষেত্রে যে কথাটা সবসময় লাগানো যায় দেওয়ানি মামলায়, সেটা হলো ন্যায় বিচারের স্বার্থে। বুঝছেন? তাহলে এইগুলা মনে রাখবেন। বিরোধ নিরসনে আবশ্যক, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো বৈধ অধিকারকে নষ্ট করবে না, নতুন বিষয়ের উদ্ভব হবে না, বিলম্বিত করার জন্য এটা আনে নাই মানে। আর সর্বশেষ হচ্ছে কি, এটা ন্যায় বিচারের জন্য এটা কি বলেন, দরকার। এখন আমরা চলে আসি যে যদি এইভাবে প্রশ্ন আসে যে রায় ঘোষণার পরে প্লিডিং সংশোধন বা আপিল পর্যায়ে প্লিডিং সংশোধন, বা দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিং অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্রসিডিং, এই তিন অংশের উত্তরই কি বলেন, একই। এইভাবে আসতে পারে যে রায় ঘোষণার পরে কি প্লিডিং সংশোধন করা যায়, এভাবে আসতে পারে যে আপিল পর্যায়ে কি প্লিডিং সংশোধন করা যায়, অথবা এইভাবে আসতে পারে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিং অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিং। তিনটার উত্তরে কি বলেন, একই। আচ্ছা, তো তাহলে আমরা একটু পড়ি, দেখেন যে দেওয়ানি কার্যবিধি অনুসারে মকদ্দমার যে কোনো, আর তার আগে ইংলিশ ওয়ার্ডটা একটু বোঝা দরকার, অনেকে আপনার ইংরেজিতে দুর্বল, বুঝেন না, তো ধাপে ধাপে বুঝবেন। দা কোর্ট মে, মে মানে তো বুঝেন পারে, এট এনি স্টেজ যে কোনো পর্যায়ে, অফ দা প্রসিডিং মানে মকদ্দমা, অ্যালাউ আইদার পার্টি মানে পক্ষের অনুমতি দিতে পারে, টু অ্যামেন্ড দা প্লিডিং, অ্যামেন্ড মানে তো জানেন সংশোধন করা। তাহলে ভাই মকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত যে কোনো পক্ষকে প্লিডিং সংশোধনের অনুমতি দিতে পারে। এটা পারে কিনা এটা ব্যাখ্যা করতে বলছে, পারে, পারে। বিথিকা, বিথিকা তো ফেমাস হয়ে গেছে, আমাদের আব্দুর রহমান সাহেবের কাছে নাকি জিজ্ঞেস করে যে যে বিথিকার উদাহরণ দেওয়া হয় বা প্রশ্ন করা হয় সেই বিথিকা নাকি, এবং এই লেখটা হলো কোন জায়গায় জিজ্ঞেস করতে ভাই, কোথায়, টাঙ্গাইলে। হ্যাঁ দেখেন,
আচ্ছা, এসি কি চালাবো না চালাবো না বলেন? চালান স্যার, চালান। আচ্ছা, তা লাগাই দেন, জানলা লাগাই দেন, দেখেন জানলা লাগান, দ্রুত দ্রুত। সময় দিয়ে দাঁড়ায়। আপনারা অনলাইনে যারা আছেন, যদি কথা শুনতে সমস্যা হয় আমায় টেক্সট করেন, বা কোনো প্রশ্ন থাকলেও টেক্সট করেন। দেখেন তো, দেওয়ানি কার্যবিধি অনুসারে মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন করা যায়, অর্থাৎ মকদ্দমার যে কোনো পর্যায়ে বাদী তার আর্জি বা বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন করতে পারে। বিচার কার্য শুরুর পর আদালত কোনো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না। এটা পড়ার আগে আমি একটা কথা বলিনি, সেটা হলো যে প্লিডিং সংশোধনের দরখাস্ত যে কোনো পর্যায়ে করা যায়। একটা মামলা শুরু দায়েরের পর যেভাবে করা যায়, রায় ঘোষণা করা হয়েছে তারপরেও কি করা যায়, এবং একটু পরে আমরা পড়বো উচ্চ আদালতের নজিরে যখন একটা মামলা জারি পর্যায়ে আছে, মানে এক্সিকিউশন কেস চলমান আছে, সেই পর্যায়ে গিয়েও প্লিডিং সংশোধন করা যায় উচ্চ আদালতের নজির এরকম আছে। তার মানে যদি আমরা এক কথায় বলি যে প্লিডিং সংশোধনের আবেদন কখন মানে মঞ্জুর করতে পারে, কখন বলেন? আপিল পর্যায়ে পারে, পারে। ইভেন জারি মামলা চলমান থাকা অবস্থায়ও পারে। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, যদি না পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণে উক্ত সংশোধনী প্রয়োজন না হয়, সুতরাং বিচার কার্য শুরুর পর এমনকি রায় প্রদানের পর বা এই আন্ডারলাইন করেন আপিল চলাকালীন সময়ে ও প্লিডিং সংশোধনের আবেদন করা যায়। তবে এই ক্ষেত্রে দেখাতে হবে যে যথাযথ, যথাযথ বানানটা ভুল আছে, থয় আকার হবে, যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও নির্ধারিত সময়ের মধ্যে প্লিডিং সংশোধনের আবেদন করা হয়নি। মানে আপনার দেখাইতে হবে যে ওনার যথাযথ সতর্কতা আমি অবলম্বন করছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক আমি বুঝতে পারি নাই, এখনই বুঝতে পেরেছি এবং আমি প্লিডিং সংশোধনের আবেদন করেছি। তো এখন আর একটা প্রশ্নের উত্তর দিই। আমাদের আহ একজন জিজ্ঞেস করছিল, সৌমিত্র দাশগুপ্তই বোধহয় জিজ্ঞেস করছিল, ওনার একটা প্রশ্নের উত্তর দিই। যে আমরা যখন এই যে যে আহ, লিখিত পড়া শুরু করব, এক্ষেত্রে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন কেস রেফারেন্স আছে। মানে এই যে মাত্রই একটা পড়বো, দেখেন এই যে রাধাকৃষ্ণ দাস বনাম দ্বারকা দাস, এত ডিএলআর এত নাম্বার পেজ। এখন এগুলা মাঝে মাঝে কেস দেখতে দেখতে আপনারা অতিষ্ঠ হয়ে যেতে পারেন, যদিও আমি খুব বেশি ব্যবহার করি নাই, যে তাহলে কি কেস রেফারেন্স না পড়লে কি পাশ করা যাবে না? আচ্ছা, প্রথমে আপনাদের নির্ভয় দিই যে কেস রেফারেন্স যদি একটা নাও লেখেন তাতেও আপনার লিখিত পাশে ইনশাল্লাহ ঠেকবে না। বুঝতে পারছেন? কেস রেফারেন্স আমার লেখা বাধ্যতামূলক না। তবে কথা আছে, কিছু কিছু প্রশ্ন আছে যে যে প্রশ্নগুলোতে একটু কেস রেফারেন্স অবশ্যই দেওয়া উচিত। সেরকম একটা প্রশ্ন হলো এই যে যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায় কিনা। তো এই প্রশ্নটাই আপনার, যদি এই রাধাকৃষ্ণ দাস বনাম দ্বারকা দাস, এটা মনে রাখবেন, রাধাকৃষ্ণ দাস বনাম দ্বারকা দাস, এটা মনে রাখতে হবে। কি বলছে একটু দেখি, দেখেন, 36 DLR এডি 253, 36 DLR, একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের একটা মানে বিষয় শিখাই দিই, আজকেই শিখাই দিই। যদি এই জায়গা 36 DLR মানে হলো 36তম ডিএলআর, এডি মানে হলো অ্যাপিলিট ডিভিশন, আর 253 মানে হচ্ছে পেজ নাম্বার। এখন এই যে 36 ডিএলআর, ডিএলআর বের হয় 1948 সালে। 48 সাল থেকে প্রতি বছর একটা করে ডিএলআর বের হয়। তো আপনি যদি পেজ নাম্বার মনে না রাখতেও পারেন, জাস্ট ডিএলআর নাম্বার মনে রাখবেন, আর ডিএলআর নাম্বার মনে রাখলে সাল অটোমেটিক্যালি পারা যায়। 48-এর সাথে 36 যোগ দেন, তাহলে কত হয় বলেন? 48-এর সাথে 36 যোগ দিলে কত হয়? 84। তাহলে এই 36 ডিএলআরটা কত সালের বলেন? 1984 সালে। 1984 সালের। যদি বলি 10 ডিএলআর কত সালের? 10 কত? 58 সাল, 1958। বুঝছেন? যদি বলে 12 ডিএলআর কত সালের? 1960 সালের। বুঝছেন? যদি বলে 50 ডিএলআর, 1998 নাকি? 1998। তো তাহলে মনে রাখতে হবে যে রাধাকৃষ্ণ দাস বনাম দ্বারকা দাস, 36 ডিএলআর এডি 253। পেজ নাম্বার মনে না রাখতে পারলেও রাধাকৃষ্ণ দাস বনাম দ্বারকা দাস, যদি ডিএলআর মনে না থাকে অ্যাটলিস্ট নাম মনে রাখেন, নাম না মনে রাখ কিছু যদি মনে না থাকে তাহলেও লিখবেন যে উচ্চ আদালতের নজির অনুযায়ী, উচ্চ আদালতের নজির অনুযায়ী। উচ্চ আদালতের নজিরও যদি মনে না থাকে বলবেন যে বিচারিক সিদ্ধান্ত অনুসারে। বুঝছেন? আচ্ছা, মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। দেখেন, এই মামলায় বলা হয়েছে আর্জি সংশোধনের আবেদন শুরুর আগে, বিচার চলাকালে, বিচারের পর, আপিলে, রিভিশনে,
আপিল বিভাগে এমনকি কোনো কার্যধারা বাস্তবায়নের সময়ও করা যায়। এটা একটা আন্ডারলাইন করেন। কার্যধারা বাস্তবায়ন মানে কি বলেন? কার্যধারা বাস্তবায়ন মানে এক্সিকিউশন কে কি বলে? এক্সিকিউশন। তাহলে আশা করি মনে থাকবে। কারণ তোমার রাধা কৃষ্ণ বনাম কি দাস? দ্বারকা দাস। দেখেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মামলা রেফারেন্সে চলে আসি। বিমল কান্তি বিশ্বাস, আলামিনের নামও আসলো না, আরিফের নামও আসলো না। দেখেন, বিমল কান্তি বিশ্বাস এবং অন্যান্য বনাম শত্রু সম্পত্তির কাস্টোডিয়ান হবে। শত্রু সম্পত্তির নিচে একটু লেখেন হেফাজতকারী। হ্যাঁ, ওই কাস্টোডিয়ান এর নিচে লেখেন হেফাজতকারী। শত্রু সম্পত্তির হেফাজতকারী, এটা আপনার লেখা আছে, শত্রু সম্পত্তির হেফাজতকারী। এই জায়গায় উচ্চারণটা ভুলে কাস্টোডিয়ান লিখবেন আর কি, ওটা কেটে জাস্ট লেখেন শত্রু সম্পত্তির হেফাজতকারী। আচ্ছা, 42 DLR 227, বলেন তো 42 DLR কত, কত সাল? 1990। 42 DLR 1990। তাহলে এই মামলায় বলা হয়েছে যে 6 আদেশের 17 বিধির বিধান এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে আপিল পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে কোনো বাধা নাই। এই মামলায় বলা হয়েছে যে আপিল পর্যায়ে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করতে কোনো বাধা নাই যদি উক্ত সংশোধনের আবেদন করা হয় ন্যায় বিচারের স্বার্থে, ফরেন্স অফ জাস্টিস। ন্যায় বিচারের স্বার্থে মানে হলো ফরেন্স অফ জাস্টিস, পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণ করতে, কার্যধারার বহুত্ব নিবারণ করতে। কার্যধারার বহুত্ব নিবারণ মানে হচ্ছে যে ওনার, যে আপনি যদি আমার প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর না করেন তাহলে একই বিষয় নিয়ে আমার আরো একটা মামলা করা লাগবে, বাট আপনি যদি প্লিডিং সংশোধন মঞ্জুর করেন তাহলে ওই দুইটা বিষয়ের মানে বিচার একই মামলায় করা সম্ভব। জি, এখানে শুধুমাত্র দেখতে হবে এমন সংশোধনের মাধ্যমে নতুন একটি মকদ্দমার সূচনা করা হচ্ছে কিনা বা মকদ্দমার প্রকৃতি পরিবর্তন করা হচ্ছে কিনা। আমি একটা আপনাদের বলি, ধরেন কেউ সত্যের মামলা করেছে, সে দখলে নাই, সে শুধু সত্যের মামলা করছে 42 ধারায়, কিন্তু সে দখল চাই নাই। তো বলেন তো, শুধু সত্যের মামলা করতে দখল চাই নাই, আদালত তারে কোনো প্রতিকার দিবে কিনা? আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় আমরা জানি যে ফার্দার রিলিফ ঘোষণার সাথে সাথে অবশ্যই ফার্দার রিলিফ চাইতে হবে। যদি আপনি ফার্দার রিলিফ না চান তাহলে আপনার আদালত ওরকম কোনো ঘোষণা দিবে না। তাহলে আপনি এখন মামলা তো করে ফেলছেন, এখন আমার করণীয় কি? মামলা করার পর আমাকে আর্জি সংশোধনের আবেদন করতে হবে এবং ওখানে আমি প্রমাণ করবো যে ওনার ন্যায় বিচারের সাথে দখলের বিষয়টা এখন এখানে ইনক্লুড করা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনি দখল বিষয়টা এখানে অন্তর্ভুক্ত না করেন তাহলে দখল নিয়ে আবার আমার আলাদা একটা মামলা করা লাগবে, বুঝলেন? অথবা আপনি যদি আমার দখলের বিষয়টা এখন না ঢুকান তাহলে দখল নিয়ে আমি আবার মামলা করতে গেলে তো আমি কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার দ্বারা বাড়িতে হবো। তো ন্যায় বিচারের সাথে আপনার এটা করাই লাগবে। তবে এটাই হলো আপনার কার্যধারার বহুত্ব নিবারণ করতে। তবে এই ক্ষেত্রে আবেদনকারীকে দেখাতে হবে যে, আন্ডারলাইন করবেন, যথাযথ সতর্কতার পরেও বিচার শুরুর পূর্বে সংশোধনের আবেদন করতে পারেনি। প্লিডিং সংশোধনের আবেদনটি অবশ্যই সরল বিশ্বাসে দায়ের করতে হবে বা এবং বিচার কার্য বিলম্বিত করবে না এমন উদ্দেশ্য বিদ্যমান থাকতে হবে। তো তারপরে দেখেন যে সুতরাং সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ন্যায় বিচারের স্বার্থে আদালত মামলার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করতে পারে, বুঝছেন? আর প্লিডিং সংশোধনের এখন পরীক্ষার অনেক সময় প্রশ্ন আসে, আসুক বা না আসুক, প্লিডিং রিলেটেড আসলে এই সবগুলা লিখে দিবেন। দেখেন, প্লিডিং সংশোধনের আবেদন দাখিল করার সময় এখানে দুইটা সময় আছে, দুইটা জিনিস মনে রাখবেন। যদি বলে যে প্লিডিং সংশোধনের দরখাস্ত কখন করা যায়, মকদ্দমা যে কোনো পর্যায়ে, এলো এক। আর যদি বলে যে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করছে, এখন সংশোধন করতে হবে কতদিনের মধ্যে? আদালত নির্ধারিত সময় অথবা কি 14 দিন। আদালত যদি কোনো সময় নির্ধারণ করে না দেয় তাহলে কতদিন? 14 দিন। দেখেন, দেওয়ানি কার্যবিধি অনুসারে মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনে আবেদন করা যায়, অর্থাৎ মকদ্দমার যে কোনো পর্যায়ে বাদী তার আর্জি বিবাদিতার লিখিত জবাব সংশোধনে আবেদন করতে পারে। বিচার কার্য শুরুর পর আদালত কোনো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না। যদি না ন্যায় বিচার করবে না, এরপরটা কমা দেন, বাড়িটা কেটে দেন, করবে না, পাইছেন? করবে না যদি না পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণে উক্ত সংশোধনী প্রয়োজন না হয়। এছাড়া 6 দেশের 18 বিধি অনুযায়ী প্লিডিং সংশোধন করতে হবে আদালত নির্ধারিত সময় বা আদালত কোন সময় নির্ধারণ করে না দিলে অনধিক কত দিনের মধ্যে? অনধিক কত দিন বলেন? 14 দিন।
তো যদি এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, পড়ারও কিছু, জাস্ট প্লিডিং সংশোধনের আবেদনের সময় কতদিন, এটা আপনি এমনি পারবেন না যে এমনিতে প্লিডিং সংশোধনের আবেদন করা যায় এতদিনের মধ্যে মামলার যে কোনো পর্যায়ে। আর যখন আদালত একবার মঞ্জুর করবে, সেক্ষেত্রে 6 দেশের 8 বিধি অনুসারে আদালত নির্ধারিত সময় অথবা কতদিন। এখন আমরা একটু এই পয়েন্টটা একটু দেখেন যে প্লিডিং সংশোধনের আবেদন না মঞ্জুর বা অগ্রাহ্য করা হয় কখন। না মঞ্জুর বা কি বলেন, না মঞ্জুর বানানটা ভুল আছে, ময় দীর্ঘ কেটে দেন, যাদের সামনে বই আছে একটু কেটে দেন। না মঞ্জুর বা অগ্রাহ্য করা হয় কখন, মানে আপনি প্লিডিং সংশোধনের আবেদন করছেন বাট আদালত আপনার আবেদনটা মঞ্জুর করবে না। এটার উত্তর অলরেডি আমরা পড়ে ফেলেছি। সেটা হলো ওই যে উপরে বললাম না, প্লিডিং সংশোধনের উপাদান, ওই জায়গায় পড়ছিলাম প্লিডিং সংশোধন যদি প্রকৃত বিরোধ নিরসনের জন্য দরকার হয়, কাজের ধারার বহুত্ব নিবারণের জন্য দরকার হয়, তারপরে যা অন্যান্য যা আছে ওইগুলোর সাথে জাস্ট না না যোগ করে দিতে হবে। এই যে দেখেন, আমরা একটু সরাসরি এখানেই চলে যাই। 1 নাম্বারটা দেখেন, প্রস্তাবিত সংশোধনীটি পক্ষগণের মধ্যে বিরোধ নিরসনে আবশ্যক না। উপাদানের ওই জায়গায় ছিল কি, আবশ্যক, আর এই জায়গায় আমার দেখাইতে হবে যে ওই সংশোধনীর আবশ্যক না। আচ্ছা, 2 নাম্বার দেখেন, প্রস্তাবিত সংশোধনীটি দ্বারা অপর পক্ষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আর ওই জায়গা কি ছিল, সম্ভাবনা ছিল না। জি, প্রস্তাবিত সংশোধনের ফলে বিবাদীর অনুকূলে জন্মানো কোনো বৈধ অধিকার নষ্ট হবে, আর ওই জায়গা কি ছিল, নষ্ট হবে না। সংশোধনীটি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন কোন বিষয়ের উদ্ভব করবে, আর ওই জায়গা ছিল, করবে না। সংশোধনীটির মকদ্দমা বিলম্বিত করার উদ্দেশ্যে আনিত হয়, আর ওই জায়গা ছিল বিলম্বিত করার উদ্দেশ্যে আনিত হয় না। ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনী আবেদন করা হয়নি, এবং যদি ন্যায় বিচারের জন্য এটা দরকার না হয়, উপরোক্ত ক্ষেত্রে প্লিডিং সংশোধনের আবেদন না মঞ্জুর বা অগ্রাহ্য করা হয়। বুঝছেন? এই হলো আমার প্লিডিং রিলেটেড প্রশ্ন। এখন প্লিডিং একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর আগে যখন আপনাদের 2020 সালে ওই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, তার আগের তার আগে এই প্রশ্নটা 1-1 বছর বাদ দিয়ে দিয়েই আসতো। মানে তখন আপনাদের এত পড়া লাগতো না, জাস্ট 1 বছরের টা বাদ দিয়ে, গত বছরেরটা বাদ দিয়ে এর আগে যা আসছে এগুলাই মোটামুটি পড়াশোনা করলে হতো, এবং তখন এই টাইপের প্রশ্ন আসতো না। যে আপনার ইংরেজি যুক্ত দেখেন, দা কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দা প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দা প্লিডিংস। এখন একটু কথা শোনা আছে, সেটা হলো যে আপনাদের মেইনলি যে সমস্যাটা হবে, যে আপনারা যখন বার কাউন্সিল পরীক্ষা দিতে যাবেন, এই 100 মার্কের মধ্যে 3 থেকে 4টা প্রশ্ন পাবেন এই ইংরেজি লাইন যুক্ত। এই জিনিসটা আপনি জানেন, কিন্তু আপনাদের ঘাবড়ে দেওয়ার জন্য ওই জায়গায় এই ধরনের প্রশ্ন আসে আর কি। তো আমার ওই জায়গায় শনাক্ত করতে হবে, যে এই জায়গায় আপনি শনাক্ত করবেন যে অ্যামেন্ড দা প্লিডিংস, কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দা প্রসিডিং, তাহলে আপনার কি চাইছে আমি বুঝতে পারছি, তাহলে আমার উত্তর লিখতে হবে প্লিডিংস এর আঙ্গিকে। বুঝতে পারছেন? আচ্ছা, একটু হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লাগাতে বলেন। আপনি একটু পরে ফোন দেন, আমাদের ক্লাস চলে তো, আমি আপনাকে ফোন দিব একটু পরে। ঠিক আছে, ঠিক আছে। যে কথা বলতেছিলাম, যে এই ইংলিশ ভার্সনের বা ইংলিশ লাইনযুক্ত প্রশ্ন যদি আসে, তাহলে যারা একেবারেই পারেন না তারা, আমি মোটামুটি আমার যা যা আলোচনা করার আছে কইরা লাস্টের লাইন এই লাইনটা উল্লেখ করতে হবে। এখন আমাদের মেইনলি যে সমস্যাটা হয় সেই সমস্যাটা একটু বলি। সেই সমস্যাটা হলো যে এইভাবে একটা প্রশ্নে যা চাইছে আমার উত্তর লিখতে হবে সেই আঙ্গিকে। আমি প্লিডিংস রিলেটেড যা যা জানি সেটা হলো পরের ব্যাপার, আমি প্রশ্নে যে পার্ট বাই পার্ট চাইছে উত্তর আমার পার্ট বাই পার্ট লিখতে হবে। কিন্তু প্রশ্নে বলছে এক কথা, মানে এটা অনেকটা ভাইবা বোর্ডের মতো, যে আপনাদের তানবীরের চোখের দিক তাকায় আমি প্রশ্ন করতেছি, আর তানবীর উত্তর দিচ্ছে অন্য দিক তাকাইয়া। এরকম না, আপনার প্রশ্নে যা চাইছে সে আঙ্গিকে আমার উত্তরটা লিখতে হবে। আপনি যা জানেন, হয়তো আপনি যা জানেন ওই জিনিসটা আপনার একটু সাজায় লেখা লাগবে প্রশ্নের আঙ্গিকে। তো এই ধরনের প্রশ্ন আসলে যেটা হয় আর কি, অনেকটা আপনারা প্রিলিংস রিলেটেড যা যা জানেন তাইটাই লেখেন, কিন্তু প্রশ্নে যা চাইছে ওই কথাটা শেষ পর্যন্ত আর লেখেন না। হয়তো ওই বিষয়টাই আলোচনা করছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নে যে কথাটা আসছে সেটা আলোচনা করেন নাই, এই আর কি। তো এখন
আমরা চলে আসি বাসায় এটা বারবার রিডিং করবেন, দরকারে লিখবেন। যাদের যাদের হাতের লেখা খারাপ, আরিফ সাহেব অবশ্যই লিখবেন, বিথিকা অবশ্যই লিখবেন। কতদিন যাদের যাদের বলছি তারা তারা অবশ্যই এটা লিখবেন না, এবং লিখে লিখে এনে আমাকে এনে দেখাবেন যে এটা লিখছি। দেখেন, তো ঠিক আছে। এখন শীত দেওয়ানি বসেন। আচ্ছা, আরজির আবশ্যকীয় উপাদান ভাই, আরজির আবশ্যকীয় উপাদান। আর একটা মজার বিষয় হলো যে ধরেন আপনারা যখন আমরা প্রিলিমিনারি পড়ছি, প্রিলিমিনারিতে অনেক জিনিস আছে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে পড়া লাগে। যে আরজির কত জায়গায় মানে প্লিডিংস এর কোন আদেশে কত বিধি। এই এখন কি আমরা অত বিধি পড়ছি? জাস্ট পড়ছি কত, 6 আদেশের 17, 6 আদেশের 14, 15, এগুলো কিন্তু আমার পড়ার প্রয়োজন নাই। তো এই জায়গা এরকম রিটেনে কিছু ক্ষেত্রে মজা আছে, আবার প্রিলিতে কিছু ক্ষেত্রে মজা আছে। কিন্তু রিটেনে হচ্ছে যে আপনি একটা বিষয় সামগ্রিক ধারণা আছে, কিন্তু কোন বিধিটি দিয়ে এগুলা দুই একটা ভুল গেলেও সমস্যা নাই। কিন্তু প্রিলিতে তো আপনার একেবারেই ওই ওইটাই লিখতে হবে, যে বিধি চাইছে সেটাই, একটা দুটো যদি না হয় তাহলে উত্তর ভুল। আচ্ছা, যাই হোক। তো শোনা যায় না আপনারা একটু রেসপন্স করেন। আপনারা কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? ওকে, দেখেন, আমরা জানি অলরেডি যে প্লিডিংস এর উপাদান কি কি। প্লিডিংস এর উপাদান যদি আপনি দেওয়ানি কার্যবিধি 7 আদেশের এক বিধিতে আর্জির আবশ্যকীয় উপাদান সম্পর্কে আলোচনা করছে, এই জিনিস আমরা আইন পাঠে পড়ছি না? আইন আরজির আবশ্যকীয় উপাদান কয়টা? 9টা। এগুলা আপনি যদি মনে নাও থাকে তানবির তাকান। প্রথম হলো আদালতের নাম, ঠিক আদালতের নাম। তারপরে বাদীর নাম ঠিকানা, বেবাদীর নাম ঠিকানা। তারপরে আপনি কি প্রতিকার চাইতেছেন, স্থাবর সম্পত্তি হইলে অবশ্যই ওই দিতে হবে, তফসিল দিতে হবে। তারপরে আপনারে মানে মামলাটি কি তামাদি দ্বারা বাড়িত, মানে আপনার গ্রাউন্ডস ফর এক্সামশন মনে আছে? তামাদি হতে অব্যাহতি কেন পাবে? তো এই জিনিসগুলো আপনার যদি একেবারে মনে নাও থাকে, ধরেন এই আবশ্যকীয় উপাদান আসছে। এখন আপনার 7 আদেশের কত বিধিত উপাদান আছে মনে নাই, তাহলে আপনি লিখবেন দেওয়ানি কার্যবিধি 7 আদেশ অনুসারে। আদেশও মনে নাই, বিধিও মনে নাই, এটুক তো শনাক্ত করতে পারবেন যে প্রশ্নটা কোন জায়গার। দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি অনুসারে আর্জির আবশ্যকীয় উপাদানগুলো হলো। জি, দেখেন। জি ভাই, কোনো সমস্যা নাই, দেখেন। আচ্ছা, আচ্ছা, আমি ওই যে লিখিতর মজা কি, লিখিতর মজা হলো শুনেন, যে আমরা যেরকম 114 পড়ছি না সাক্ষ্য আইনের, একবারে ABCDEFG, লিখিততে এই সিরিয়ালের দরকার নাই। লিখিততে আপনি সামগ্রিক ভাবে লিখলেই হবে, জাস্ট 9টা মিলে দিতে পারলে হইলো। আর 9টাও যদি আপনার মনে না থাকে তাহলে আমরা সিরিয়াল দেবো না, আমরা স্টার দিয়ে লিখে দেবো। যে 9টা উনি তো গুনতে অনেক সময় নাও পেতে পারে আর কি, বুঝতে পারছেন? দেখেন, আচ্ছা যাই হোক, আগে থেকে আগে এই আগে থেকে চুরি শেখানো যাবে না। আপনি দেখেন, এদিকে আসেন। দেখেন, যে আদালতে মকদ্দমা দায়ের করা হয়েছে তার নাম, বাদীর নাম ঠিকানা, এগুলো সিরিয়াল মেনটেনের দরকার নাই। বিবাদীর নাম ঠিকানা, বাদী বা বিবাদী যদি নাবালক বা মানসিক বিকারগ্রস্ত হয় সেই মর্মে বিবৃতি, আদালতের এখতিয়ার আছে বলে প্রমাণিত তথ্যসমূহ, বাদী যে প্রতিকার দাবি করে, যে ক্ষেত্রে বাদী তার আংশিক দাবির দাবি সমন্বয়ে বর্জন করতে অনুমোদন দিয়েছে, মকদ্দমার এখতিয়ার এবং কোর্ট ফি এর উদ্দেশ্যে মকদ্দমার বিষয়বস্তু মূল্য সম্পর্কে বিবৃতি। এটা একটু দেখেন। আমরা প্রিলিমিনারিতে পড়ছিলাম যে একটা মামলায় মূল্যমান কেন লেখা লাগে বলেন। একটা দেওয়ানি মামলায় মূল্যমান দুইটা কারণে লেখা লাগে, যে আদালতের এখতিয়ার আছে কিনা, আর আমার কত কোর্ট ফিস দেওয়া লাগবে। কোনটা? ওটা ঠিক করে নেন, হ্যাঁ। ওটা পয়রা ফেলাবে, অনেক জায়গায় ভুল আছে এগুলা। তো আমার থাকতে পারে ভুল, দেখেন। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো কিছু বিধান প্রতিপালন করতে হয়। টাকার মামলায় টাকার সুনির্দিষ্ট পরিমাণ লিখতে হয়, আন্ডারলাইন করেন, এটা আমরা জানি। টাকার সুনির্দিষ্ট পরিমাণ লিখতে হয় না? স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলায় উক্ত সম্পত্তির বিবরণ বা তফসিল দিতে হয়। তামাদি হতে অব্যাহতির অজুহাত গ্রহণ করলে, যে গ্রাউন্ডস ফর এক্সামশন, তামাদি হতে অব্যাহতির অজুহাত গ্রহণ করলে তা সুনির্দিষ্টভাবে কি করতে হয়, উল্লেখ করতে হয়। আর বিকল্প কোনো প্রতিকার দাবি করলে তা উল্লেখ করতে হয়। আপনাদের মনে আছে কিনা দেখি, কেবল তো সুনির্দিষ্ট প্রতিকার আইন পরীক্ষা দিয়ে আসলেন, যে কিসের বিকল্প হিসেবে কি চাই, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় আছে বলেন?
কি আছে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তির অর্থায়। তো এরকম যে আপনি কি কিসের বিকল্প হিসেবে কি চান এটা ও আদালতকে জানাইতে হবে। আচ্ছা, তো এখন আমরা চলে আসি লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান। লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান এটা ওই, যদি মনে না থাকে সমস্যা নাই, মোটামুটি আরজিতে যা যা আছে সেই টাইপের কি করতে হবে, আমার অস্বীকার করতে হবে। এবং আপনাদের মনে আছে কিনা যে কোন বিবাদীর কোন বিষয়টাকে সুনির্দিষ্টভাবে অস্বীকার করার দরকার নাই? ক্ষতিপূরণ, আর যদি সে অক্ষম থাকে, ক্ষতিপূরণ আর যদি সে কি থাকে, অক্ষম থাকে। লিখিত বিবৃতি এবং জবাব সংক্রান্ত আবশ্যক উপাদান সমূহ কি কি দেওয়ানি কার্যবিধি 6 আদেশের 6 এবং 8 আদেশ একত্রে পাঠ করলে জানা যায়। এগুলো হলো, দেখেন প্রথমে আমরা দেখি আহ তথ্যগুলো ধারাবাহিকভাবে সংখ্যা দিয়ে উল্লেখ করতে হবে। কি দিয়ে? সংখ্যা দিয়ে। যে ক্ষেত্রে বাদী পক্ষ কোনো মিথ্যা বিবরণ, প্রতারণা বা অন্যায় প্রভাবের উপর নির্ভর করে তার সুনির্দিষ্ট জবাবে উল্লেখ করতে হবে। বাদী যদি কোনো প্রতারণা করে থাকে তাহলে অবশ্যই আমার ওই লিখিত জবাবে উল্লেখ করতে হবে। বিবাদী কর্তৃক বাদীর প্রতিটি দাবি সুনির্দিষ্টভাবে আন্ডারলাইন কেন অস্বীকার করতে হবে। বাদী যা যা বলছে আমার তাই তাই অস্বীকার করতে হবে। যদি একটু মাথা নাড়ান, অস্বীকার করেন নাই, তাহলে ধরে নেওয়া হবে কি আপনি স্বীকার করেছেন। যদি কোনো দাবি বিবাদী অস্বীকার না করে তবে তা স্বীকার করেছে বলে গণ্য হবে। লিখিত জবাবে বাদী কর্তৃক আন্ডারলাইন করেন সেট অফ বা দাবি সমন্বয়ের দাবি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বিবাদী কর্তৃক, সরি, সেট অফ এর দাবি কে করে? বিবাদী। সেট অফ আছে 8 আদেশের কত বিধিতে? 6 বিধিতে। আর ইকুইটেবল সেট অফ আছে কততে? 20 আদেশের 19-এর 3। 20 আদেশের 19-এর 3। আর যদি বাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য কত তথ্যের উপর নির্ভর করে তা সুস্পষ্টভাবে বর্ণনা করতে হবে। তাহলে এগুলো আপনারা মোটামুটি দুই একবার রিডিং করলেই আশা করি পেরে যাবেন। এ হলো কথা। তো আমি একটু অপেক্ষা করেন 5 মিনিট। আমি একটু কয়েকটা নোট আছে, ওনারা এতিমের মতো বসে আছে হয়তো বা দেন দেন দেন, দেন। ওই যে নোটের 3 নম্বর পেজে চলে যান। প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স। প্লিডিংস এর সাক্ষ্য নয়, প্রাসঙ্গিক তথ্য প্রকাশিত হবে। পাইছেন? গতবার এই প্রশ্ন এসেছিল। প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স। ধরেন আপনি, এই শুনেন, আগে আমার কথা শুনেন। ধরেন এই প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স, এই লাইনটা প্লিডিং যে সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশিত হবে, এইটুকু আপনি জানেন, কিন্তু আর আপনার জানা নাই, মাথায় আসতেছেন না কি কি লিখবেন। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হলো, প্লিডিং লেখা আছে না, প্লিডিং সম্পর্কে আপনি যা যা জানেন, প্লিডিংস কি, প্লিডিংস কখন সংশোধন করা যায়, কে কে সিগনেচার করে, কখন কখন পরিবর্তন করা যায়, এইগুলা সব কিছু লিখে লাস্টে কি লিখবেন? আলোচনার পরিশেষে বলা যায় যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স। এইগুলা তার জন্য শিখাচ্ছি যে ধরেন কিছু কিছু প্রশ্ন আমার লিখিত পরীক্ষা হচ্ছে, আমার মাটি কামড়ায় থাকা লাগবে, মানে হলো যে আমি যে প্রশ্নটা ভালো পারি সেটা সবার আগে লিখবো, তারপরে তারপরেরটা, তারপরেরটা, আর যেটা একেবারে পারি না ওটা কখনো আমি ফেলে রেখে আসবো না। আমার ধারণা দিয়ে আমি এইভাবে শেষ পর্যন্ত কি লিখে আসবো। তবে যে প্রশ্নটা আমি পারি না বা কম পারি, বানায় লিখতে হবে, সেটা আমি প্রথমে লিখতে যাব না। বুঝছেন? এবং আপনাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে, সেটা ভেঙে দেই। অবশ্যই কথাগুলো পরেও বলবো, বাট শুরুতে বলি। অনেকে মনে করেন কি, প্রশ্ন হয়তো বা আপনাদের সিরিয়ালি লেখা লাগবে। সিরিয়ালি মানে হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। এখন ধরেন সিরিয়ালি যারা লিখতে বলে, ধরেন 1 নাম্বার প্রশ্নটা তো আমি পারি না, ওটা পারি আমি ভাষা ভাষা, তাহলে কি আমি যেটা ভালো পারি সেটা বাদ দিয়ে কি আমি 1 নাম্বার লিখবো? তো এটা একটা ভুল টেকনিক, যে বা যারা মনে করেন, তো এটা উচিত না। আমাদের গোপালগঞ্জের একজন আছে, উনি উনি আমি ওনার অন্য মানুষের মারফত শুনছি, উনি হয়তোবা এই লিখিত পরীক্ষা একাধিকবার দিছে, পাশ করতে পারে নাই, কিন্তু যেবার পাশ করছে ওইবার উনি সিরিয়ালি প্রশ্ন লিখছিল। তো তখন ওনার মনে হয়েছে কি যে আমি বোধহয় এর আগে সিরিয়ালি প্রশ্ন লিখি নাই, এই কারণে এই পাস করি নাই। কিন্তু বিষয়টা কিন্তু তা না। আমি জীবনে বহুবার লিখিত পরীক্ষা দিছি, বারের না, অন্য কিছু আর কি। আবার বারের না, বারের পরীক্ষা একবারই দিছি। তো প্রশ্ন আমি যেটা ভালো পারি সেটা সবার আগে, তারপরে পর্যায়ক্রমে এইভাবে আমি যাব দাগ নাম্বার ঠিক রেখে।
গণেশ একটা দিয়ে দেন। আচ্ছা আমরা তো এটা একটু পড়া শুরু করি, দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 7-এর অর্ডার 6-এর সরি অর্ডার 6 রুল 2 এর মধ্যে মূলত একটি আদর্শ প্লিডিংস এর যেসব বৈশিষ্ট্য দরকার তা উল্লেখ করা হয়েছে। রুল 2 অনুযায়ী যে সমস্ত তথ্যের ভিত্তিতে পক্ষগণের দাবি বা আত্মপক্ষ সমর্থন করতে সেই সমস্ত তথ্য দিতে হবে। প্লিডিংস মানে এই তো বোঝায় বাদী এবং বিবাদী উভয়েরই বোঝায় না? তাহলে এই জায়গায় বলছে যে যে সমস্ত তথ্যের ভিত্তিতে পক্ষগণের দাবি বা আত্মপক্ষ সমর্থন নির্ভর করছে সেই সমস্ত তথ্য প্লিডিংসে দিতে হবে। তারপরে দেখেন, এরূপ তথ্যের যথোপযুক্ত বা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। প্লিডিংসে পক্ষ সময়ের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এ সংক্রান্ত সাক্ষ্য উল্লেখ করা যাবে না, অর্থাৎ প্লিডিংসের সাক্ষ্য বা আইন উল্লেখ করার প্রয়োজন নাই। কোন সাক্ষী কি জানে, কোন সাক্ষী কি বলবে, এটা তো আদালতে এসে বলার বিষয়, এটা তো প্লিডিংসে লেখার কোনো দরকার নাই। প্লিডিংসে লিখবো যে আমি কি চাই, আমি আমি মামলাটা অমুক তারিখে উদ্ভব হয়েছে, আমারে অস্বীকার করতে, আমি তামাদি মেয়াদের মধ্যেই মামলাটা দায়ের করলাম এবং মামলা বিচারকালে আমি সাক্ষ্য দিয়ে বিষয়টা কি করব, প্রমাণ করব। কিন্তু তার মানে এই না যে প্লিডিংস এ আমার বিস্তারিত সাক্ষ্য লিখতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে প্লিডিংস এ গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য থাকবে কিন্তু সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই। পক্ষগণ কোনো তথ্যের উপর নির্ভরশীল, শুধুমাত্র সেসব তথ্য উল্লেখ করার প্রয়োজন। পক্ষ সময়ের বক্তব্য প্রয়োজন অনুসারে বিভিন্ন পংক্তিতে বিভক্ত করতে হবে। বিভিন্ন পংক্তি মানে ওই যে প্লিডিংস এ আপনারা একটু পরে আমরা লেখা শিখবানি, 1 2 3 4 এইভাবে লিখতে হবে আর কি। পংক্তি সময়ের এই যে দেখেন ক্রমিক নং দিতে হবে। আর তারিখ, টাকার পরিমাণ, নম্বর কিসে লিখতে হবে, অঙ্কে লিখতে হবে। আপনি এই জায়গায় আরো কিছু কথা লিখতে পারেন যে প্লিডিংস এ স্বাক্ষর করবে অমুক অমুক, প্লিডিংস এ সত্যাখ্যান করবে অমুক অমুক। আচ্ছা, এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত হতে দেখা যায় যে প্লিডিংস এ ভাষাগত দুর্বোধ্যতা থাকা যাবে না। মানে আপনি প্লিডিংস এমন ভাবে লিখছেন দেখা গেল যে অন্য কেউ বুঝেন না। হারমাত পাবানি ফৌজদারির সময় হারমাত লিখছেন, কেউ বুঝে না, অনেকে মনে করে হারামজাদা। হারমাত মানে হচ্ছে দুষ্ট প্রকৃতির লোক আর কি। দেখেন, অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়া যাবে না। রুল 4 অনুযায়ী মামলার কোনো পক্ষ প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভুল বিবরণ, অবাঞ্ছিত বল প্রয়োগের উপর নির্ভর করলে এবং এ সম্পর্কে বিবরণ দিতে চাইলে তা উল্লেখ করা যাবে। রুল 9 অনুযায়ী প্রয়োজন না হলে প্লিডিংসে কোনো দলিলের, আন্ডারলাইন করবেন, পূর্ণ অথবা কোনো অংশের বর্ণনা দেওয়া যাবে না। যথাসম্ভব দলিল সংক্ষেপে দলিলের ফলাফল উল্লেখ করতে হবে। মানে আমার প্লিডিংসে যা যা আছে সবকিছুই সংক্ষেপে উল্লেখ করতে হবে, খালি কোর্ট ফিটা সংক্ষেপে দেওয়া যাবে না, কোর্ট ফিটা বিস্তারিতই দিতে হবে। পক্ষগণ তাদের বক্তব্য দ্বারা প্লিডিংসে এমন ভাবে তৈরি করবেন যেন মামলার বিচার্য বিষয় নির্ধারণ করা সহজ হয়, কারণ সাধারণত প্লিডিংস এর উপর ভিত্তি করেই বিচার্য বিষয় প্রণয়ন করা হয় এবং সঠিকভাবে বিচার নিষ্পত্তি করা যায়। এবং তারপর একটু আন্ডারলাইন করেন, প্লিডিংস এর সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য উল্লেখ প্রকাশ করবে আর কি। প্লিডিংস এর উদ্দেশ্য হলো মামলার পক্ষদের মধ্যে বিতর্কের কারণ খুঁজে বের করা, যাতে মামলার শুনানির সময় সহজেই বিবাদের কারণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। তাহলে মামলার খরচ হ্রাস পাবে ও দ্রুত বিচার নিষ্পত্তি হবে। প্লিডিংস এ প্রাসঙ্গিক তথ্য দেওয়া হলে আদালত খুব সহজে ও দ্রুত বিবাদমান পক্ষের বিবাদের বিষয় নির্ধারণ করে শুনানির মাধ্যমে একটি কার্যকর সিদ্ধান্ত দিতে পারবে। মানে হলো যে প্লিডিংসে আপনি সংক্ষেপে জানাবেন এই হলো আমাদের মধ্যে ঝামেলা, তাহলে আদালত বিচার্য বিষয় গঠন করে বিচার তো করবে আদালত। কারণ সবকিছুই যদি আপনি প্লিডিংসে সাক্ষ্য হিসেবে উল্লেখ করে দেন তাহলে তো আদালতে আর সাক্ষ্য গ্রহণ করার কোনো দরকার নাই। প্লিডিংসে যদি তথ্য সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিবাদের বিষয় সহজে পাওয়া যাবে না, আর বিবাদের বিষয় নির্ধারণের পরই সাক্ষ্য প্রমাণের বিষয় আসবে। তাই প্লিডিংসের সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্যই কি বলেন প্রকাশ করতে হবে। আপনারা একটু সাজেশনটা হাতে নেন, আমরা কি কি পড়লাম এই প্রশ্নগুলো একটু মিলাই, উত্তর কি কি পড়লাম, তাহলে আবার বুঝবেন না। আচ্ছা, একের ক দেখেন, প্লিডিং সংশোধন বলতে আপনি কি বুঝেন? প্লিডিং সংশোধনের নিয়ামক শর্তগুলো কি কি পাইছি? বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পর প্লিডিং সংশোধন করা যায় বা আপিল পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায়, পাইছি? দ্য কোর্ট, এইটুকুর উত্তরও যা, আর দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস, এইটুকুর উত্তর কি বলেন? একই। তাহলে 1 নম্বরে যা যা আছে আমরা পেয়েছি। একের খ দেখেন, কখন আরজি এবং লিখিত জবাব সংশোধনের আবেদন করা যায়, কি কি কারণে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করা যায় আলোচনা করুন। এটা মনে হয় আমরা পড়ি নাই নাকি? কর উত্তরও যা, খর উত্তরও কি বলেন তাই। এই যে কখন আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন করা যায়,
কি কি কারণে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করে আলোচনা করুন। উত্তর কিন্তু একই, জি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, আজীয় লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান কি কি পাইছি। আজির উপাদান কি কি, লিখিত বিবৃতির উপাদান কি কি পাইছি না। তারপরে দেখেন যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স এক্সপ্লেইন, প্লিডিং এ সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশিত হবে, এটাও কি বলেন, পাইছি। এখন উমা নাম্বারটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 সংশ্লিষ্ট বিধান উল্লেখে কোন দেওয়ানি মোকদ্দমার প্লিডিংস, রায়, ডিক্রি, আদেশ এবং দেওয়ানি কার্যধারার ত্রুটি সংশোধনে আদালতের ক্ষমতা আলোচনা করুন। এটা আগে একটু আমি বুঝাই, তারপরে আমরা উত্তরে চলে যাব। তানভীর, প্লিডিং সংশোধন কত আদেশের কত বিধিতে আছে? 6 আদেশের 17। বরকত সাহেব বলেন তো, যে রায় সংশোধন করা যায় কত আদেশের কত বিধি বা কত ধারায়? ধন্যবাদ। তাহলে রায় সংশোধন কততে? 152। রায় বা আদেশ সংশোধন 152। প্লিডিং সংশোধন কত? 6 আদেশের 17। দেখি আরিফ সাহেব, একটু জটিল হয়ে যায় আপনার জন্য, তারপরে দেখি পারেন কিনা। এদিক সেদিক দিয়ে ঘুরেন, আশেপাশেই আছে উত্তর। মকদ্দমার কার্যধারা ত্রুটি সংশোধন কততে আছে জানেন? কত ধারায়? মকদ্দমার কার্যধারার ত্রুটি সংশোধন, ওই শামীম যা বলছে তার একটু এদিক সেদিক আছে, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, যেহেতু প্রিলি মাত্রই দিয়ে আসলেন, যে প্লিডিং সংশোধন করা যায় 6 আদেশের 17-তে, আর রায়, ডিক্রি বা আদেশ সংশোধন করা যায় 152 ধারায়। 152 ধারায় আপনাদের বহুবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে আদালত স্বপ্রণোদিত হয়ে সংশোধন করতে পারে, অথবা পক্ষগণের আবেদনের ভিত্তিতেও সংশোধন করতে পারে। 152 ধারা। আর আদেশের কথা যদি বলি, তাহলে 20 আদেশের 3 বিধি। আর মকদ্দমার কার্যধারা ত্রুটি সংশোধন, কার্যধারার ত্রুটি কি? ধরেন মামলা চলমান ছিল, রায়ও দিয়ে দিছে, পরে জানা গেল যে প্লিডিংস এর সিগনেচার নাই। মামলায় রায় ডিক্রি হয়ে গেছে, পরে আপত্তি তুলছে যে এই মামলাটার এখতিয়ারগত ত্রুটি আছে, মানে মামলা করা উচিত ছিল খুলনা, করে ফেলছে গোপালগঞ্জে, বাট ন্যায় বিচার ব্যাহত হয় নাই। এই যে যে একটা মামলার যে কার্যগত যে ত্রুটি, এই ত্রুটিটা দূর করা যায় দেওয়ানি কার্যবিধির 153 ধারা অনুসারে। কত ধারা বলেন? 153। তাহলে প্লিডিং সংশোধন 6 আদেশের 17। তারপরে রায়, ডিক্রি, আদেশ সংশোধন কত? 152। আর আমার কার্যধারা ত্রুটি সংশোধন কত? 153। আর আপনি 6 আদেশের 17-তে যান, 152-তে যান, আর 153-তে যান, সব সময় আপনার লাগবে কারে জানেন? 151-রে। কারা লাগবে? 151-রে। ইনহেরেন্ট পাওয়ার, সহজাত ক্ষমতা। সকল দেওয়ানি আদালতেরই সহজাত ক্ষমতা আছে, এবং ফৌজদারি আদালতের সহজাত ক্ষমতা আছে শুধু কার? শুধুমাত্র হাইকোর্ট বিভাগের। তাহলে এই প্রশ্নটা জানতে চাইছে কি কি একটু দেখেন, যে উমাতে জানতে চাইছে যে সংশ্লিষ্ট দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধান উল্লেখে কোন মকদ্দমার প্লিডিংস, রায়, ডিক্রি, আদেশ এবং দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধনের ক্ষমতা আলোচনা করুন। তাহলে আমার কয়টা জিনিস চাইছে? একটা যে প্লিডিং সংশোধন কি, আর একটা আছে যে রায়, ডিক্রি বা আদেশ সংশোধন কি, আর একটা আছে কি দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধন। একটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা এমসিকিউ পাস করেছেন তারা সবাই মনে করেন যে লিখিত পাশের যোগ্য, বাট লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা হবে আর কি, সেটা হলো আপনি উত্তর জানেন কিন্তু প্রশ্ন দেখে বুঝতে পারতেছেন না যে উত্তর আমি কি লিখবো। উত্তর জানেন সব, কিন্তু প্রশ্ন দেখে আপনি কনফিউজ যে এটার উত্তর কি হবে বা আমার কতটুকু লেখা উচিত। তো এজন্য প্রচুর পরিশ্রম করতে হবে, এবং যা যা বলি এগুলো অনুসরণ করেন, তাহলে সরাসরি আমরা এটার উত্তরে চলে আসি। ধারা 99 অনুসারে আদালত মকদ্দমার পক্ষ বা বিষয়বস্তু সংক্রান্ত কোনো ভুলের দরুন বা কার্যধারার ভ্রান্তি, ত্রুটি বা অনিয়মিতার জন্য যদি মকদ্দমার কোনো ক্ষতি হয় বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ করে, আপিলে সে ডিক্রি বাতিল বা বহুল অংশে রদবদল করতে পারে। এটার অর্থ কি? আমাদের
আমি একটু চলে যাই সাক্ষ্য আইনের 167 ধারায়। সাক্ষ্য আইনের 167 ধারা আপনাদের মনে করাই দিই, যে জায়গায় বলছে যদি আদালত ভুল করে কোনো সাক্ষ্য গ্রহণ না করে, বা যদি আদালত সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল কিন্তু ভুল করে করে নাই, একটা ভুল সে করছে, কিন্তু আপিল আদালত যদি দেখে যে এই ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, এবং আমি এইভাবে আপনাদের বুঝাইছিলাম মনে আছে কিনা, যে আপনি দেখা গেলো যে ফৌজদারি কার্যবিধি টাচই করতে পারেন নাই, বা দেওয়ানি থেকেও 10টা ভুল করছেন, কিন্তু কাট ছাট করে আপনার 50 কিন্তু থেকেই যায়, তাহলে রেজাল্ট কি বলেন, আসবে না? আসবে। তাহলে এই কারণে বলছে যে যদি আপনার কোনো ভুল টুল থেকেও যায়, এই কারণে আপিল আদালত কোনো ডিক্রি বাতিল করবে না বা পুনর্বিচারে পাঠাবে না। ফৌজদারি কার্যবিধির কত ধারা, সরি, সাক্ষ্য আইনের 167 ধারা। সাক্ষ্য আইনের 167 ধারা হলো দেওয়ানি কার্যবিধির 99 ধারার মতো। 99 ধারায় বলছে, এই যে আবার পড়ি দেখেন, 99 ধারা অনুসারে আদালত মকদ্দমার পক্ষ বা বিষয়বস্তু সংক্রান্ত কোনো ভুলের দরুন বা কার্যধারার ভ্রান্তি বা ত্রুটি, ওই যে ধরেন আপনি প্লিডিংস এ সিগনেচার করা হয়নি বা প্লিডিংস এ সত্যাখ্যান করা হয়নি, জানা গেল আপিল পর্যায়ে গিয়ে, বা অনিয়মিতার জন্য যদি মকদ্দমার কোনো ক্ষতি হয় বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ করে আপিলে সে ডিগ্রি বাতিল বা বহুল অংশে রদবদল করতে পারে। বাট যদি এইগুলার কারণে ক্ষতি না হয়, তাহলে কি রদবদল করবে? করবে না। আচ্ছা, এছাড়াও আদালত চাইলে 151 ধারা অনুসারে ন্যায় বিচারের স্বার্থে কিংবা আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধে মানে যে কোনো আদেশ দিতে পারে। এখন যদি আমরা চলে আসি যে আদেশ 20-এর 3 বিধি অনুসারে রায় স্বাক্ষরিত হওয়ার পর দেওয়ানি কার্যবিধির 152 ধারা অনুসারে বা রিভিউ এর মাধ্যমে তাতে কোনো সংশোধন বা সংযোজন করা যাবে। এছাড়া 152 ধারা অনুসারে রায়, ডিক্রি বা আদেশে আন্ডারলাইন করবেন করণিক, গাণিতিক ভুল থাকলে অথবা ঘটনাক্রমে ওইগুলোতে কোনো কথা বাদ পড়ে গেলে আদালত যে কোনো সময় নিজস্ব উদ্যোগে কিংবা কোনো পক্ষের আবেদন ক্রমে তা সংশোধন করতে পারে। এবং সবশেষে যেটা, সেটা হলো ধারা 153। 153 ধারায় বলছে যে 153 ধারা অনুসারে আদালত যে কোনো সময় এবং খরচ সম্পর্কে উপযুক্ত যে কোনো শর্ত দিয়ে মকদ্দমার প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে কোনো মকদ্দমার কার্যক্রম সংক্রান্ত যে কোনো ভুল ত্রুটি সংশোধন করতে পারে। এটা হলো কার্যক্রমের ত্রুটি, এটা প্লিডিংস এর ত্রুটিও না, এটা রায়ের ত্রুটিও না, এটা কিসের ত্রুটি? কার্যক্রমের ত্রুটি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর এ সকল বিধান অনুযায়ী আদালত প্লিডিংস, রায়, ডিক্রি, আদেশ এবং দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধন করতে পারে। এখন আমরা মোটামুটি প্লিডিং সম্পর্কে যা যা জানলেন, এখানে একটা জিনিস একটু লিখে রাখেন, সেটা হলো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা হলো কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। এটার বিরুদ্ধে করা যাবে হচ্ছে রিভিশন। প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা হলো আপিল অযোগ্য আদেশ। সবাই একটু সিগনেচার করেন কাগজটাতে। কার কাছে আছে কাগজটা? দেন দেন তো, পিছনে দেন। কোনটা? আচ্ছা, এই জায়গা উত্তর ঘ লেখা আছে, ওই প্রশ্ন অনুযায়ী ঠিক করে নিয়েন, প্রশ্ন দেখে ঠিক করে নেন, একটু সিরিয়ালি মিস্টেক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চলে আসবো মুসাবিদায়, যেটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি আতঙ্ক। দেখেন, মুসাবিদা খুব সহজ। একজন 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 অ্যাডভোকেট হয়ে আসছে, তো সে সে পাশ করার পরে বলতেছে যে আমি এখন মুসাবিদা কি এখন বুঝতে পারছি। মানে অ্যাডভোকেটশিপ পাস করার পরে বুঝতে পারছে যে মুসাবিদা কি। তো যে বা যারা বলেন যে গতবার আমি মুসাবিদা পড়াই না এই কারণে আপনারা পাস করেন নাই, এটা ভুল কথা, সে তো না বুঝেই পাস করে আসছে। আচ্ছা, দেখেন, আমরা একটু পরে দেখেন, এই কথা বলেন না, শুনেন, গণেশ চুপ করেন, থামেন। প্রথমত আমার একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রিলিমিনারিতে বহুবার বলছি, প্লিডিংস এর সাথে দেয় সত্যপাঠ, সত্যাখ্যান, আরজি বা লিখিত জবাবের সাথে দিবে কি? এই দুইটা শেয়ারই বিষাক্ত, তারে যারা বসে তারা উল্টো পাল্টা বলে। আরজি বা লিখিত জবাবের সাথে দেয় সত্যপাঠ, আর যে কোনো দরখাস্তের সাথে দেয় কি বলে? হলফনামা বা এফিডেভিট। বুঝছেন? আরজি বা লিখিত জবাবের সাথে কি দেয়?
সত্য পাঠ। আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো আজই দেখিলে আজই ড্রাফট করতে বলেন, সেক্ষেত্রে আমার হলফনামা দেওয়ার দরকার নাই, আমি দিব কি সত্য পাঠ। আর যদি দরখাস্ত দেয় তাহলে হলফনামা। আচ্ছা, তাহলে একটু এটা শীটের দিক নজর দেন। দেখেন এই দেখেন, প্রথমত দেখেন, আরজি সংশোধনের দরখাস্ত কে করে বলেন তো? বাদী করে। মোকাম, তানভীর দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা। এখন আপনি এই জায়গায় মোকাম কেন লিখবেন? মোকাম মানে হচ্ছে ভাষা হচ্ছে স্থান, তো মোকাম আপনার লিখতে হবে মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত ঢাকা। আচ্ছা, দেওয়ানি মোকদ্দমার নাম এত অবলিক এত। এখন আপনি ইচ্ছা করলে এগুলো মুখস্থ না, এগুলো আপনি ইচ্ছা করলে বিজ্ঞ যুগ্ম জেলা জজের জায়গায় বিজ্ঞ সহকারী জজ লিখতে পারেন, সিনিয়র সহকারী জজ লিখতে পারেন, প্রথম আদালতের জায়গা কোনো আদালত নাও লিখতে পারেন ঢাকা। এটা আপনার ইচ্ছা, ইচ্ছা বা প্রশ্নে যেভাবে চাইছে সেইভাবে। এবং এই জিনিসটা আপনি কিভাবে লিখবেন দেখেন, এটা লিখবেন আপনি, ধরেন আমি স্ক্রিনে দেখাচ্ছি বা আপনারা যারা আছেন আপনাদের খাতার যে পেজ, পেজের এই যে প্রথম লাইনটা মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, এটা একেবারে বাম পাশেও লিখবেন না, একেবারে ডান পাশেও লিখবেন না। আমি এমন জায়গায় লিখবো, আপনারা যারা কম্পিউটারে কাজ করছেন জানেন কিনা, যখন আমি ওই যে মাঝ বরাবর লিখবো, কি বলেন, মাঝ বরাবর মানে আমার বাম পাশেও যে জায়গা থাকবে ডান পাশেও কি সেই জায়গা থাকবে। আচ্ছা, তারপর একটা লিখবেন দেওয়ানি মামলা, দেওয়ানি মকদ্দমা নং এত অবলিক এত। আমি তো একটা একটা মামলা চলাকালীন সময় তো আমি এই দরখাস্তটা করতেছি, এটা শুধু দরখাস্ত তো করা যায় না, আগে একটা মামলা কি থাকতে হবে, চলমান থাকতে হবে। ক ডট 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 বাদী বা কি বলেন দরখাস্তকারী। এখন আমরা একটু প্রশ্ন যেগুলো আছে আমি উত্তর দিয়ে দিই, তাহলে আপনার প্রশ্ন করা কষ্ট করে লাগবে না। ক হচ্ছে এই জায়গা বাদী বা দরখাস্ত করে, যেহেতু আর্জি সংশোধনের দরখাস্ত তাহলে করবে কে, বাদী। আপনার যদি মন চায় ক, ক এর পিতার নাম দিবেন, ঠিকানা দিবেন, মনে যা আছে আইডি নাম্বার যা যা আছে সব দিবেন, কিন্তু এই জায়গায় আমরা তো পরীক্ষার সময় সময় কম, অত কথা তো আমার লেখা দরকার নাই, বুঝতেন। আর এই ডট ডট বাদী বা দরখাস্তকারী, আমি কতগুলো মজার প্রশ্ন মাঝে মাঝে পাই যে স্যার এই ডট ডটের উপর কি লিখবো, ঠিক আছে, এই ডট ডট ওই যে ডট ডটের উপর স্বাক্ষর করা লাগে, তাহলে ভাবে যে এই ডট ডটের উপরে কি বাদীর নাম আবার লেখা লাগবে কিনা, না বাদীর নাম তো ওই যে লেখাই আছে। এই ডট ডট আপনারা অঙ্ক করেন নাই, সমীকরণ নাম্বার 1 সমীকরণ নাম্বার 2, ওই ডট ডটের উপর কিছু লিখলে তো স্যার কান মলে দিত যে বদমাইশ এই যে আবার কি লিখছিস। তাহলে এই ডট ডটের উপর কিছু লেখা লাগবে না। তাহলে আপনি একটু নজর দেন, এই কটা কোড বরাবর লিখতেছেন না, ওই যে ওইটার মাঝ বরাবর। জি, ডট ডট বাদী দরখাস্তকারী বনাম খ ডট ডট হচ্ছে কি বিবাদী। এখন যে বিষয়টা আপনার এখানে জানা দরকার সেটা হলো একটু বুঝে নেন। এই রোকে একটা দেখেন, আসমা খানম দেখেন, এই বাদী বা দরখাস্তকারী এর নাম আপনি আগেও দিতে পারেন বা বাদী বা দরখাস্তকারীর নাম পরেও দিতে পারেন। মানে আপনি যদি বিবাদীর নাম আগে লিখতেন খ ডট ডট বিবাদী, ক হচ্ছে বাদী বা দরখাস্তকারী, এটাও সঠিক। আবার ক ডট ডট বাদী বা দরখাস্তকারী বনাম খ হচ্ছে বিবাদী, এটাও কি বলেন সঠিক, কোনোটাই ভুল না। বুঝেন নাই বোধহয়। আচ্ছা, বিষয় দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 দেশের 17 বিধির অধীনে বাদী পক্ষে আর্জি সংশোধনের দরখাস্ত। একটু বিষয় লিখবেন, কত আদেশের কত বিধি, 6 দেশের 17। যদি এই দরখাস্তটা বিবাদী লিখতো, বিষয় 6 দেশের 17 বিধির অধীন বিবাদী পক্ষে জবাব সংশোধনের দরখাস্ত, বুঝতেন। তাহলে আমার এই মুসাবিদায় আপনি ভিতরে কি লিখছেন না না লিখছেন সেটা হলো পরের বিষয়। আমার এই জায়গায় কস্ট টাইটেলের নাম্বার আছে। আমাদের হাইকোর্টে আপনারা যখন জজ কোর্টে ঢুকলে হাইকোর্টে পরীক্ষা দিবেন, হাইকোর্টে মাত্র 25 মার্কের রিটেন পরীক্ষা হয় এবং ওই জায়গায় 3টা ড্রাফট করা লাগে। একটা হলো সিভিল আপিল, সিভিল আপিল সিভিল রিভিশন থেকে একটা লেখা লাগে, ক্রিমিনাল আপিল ক্রিমিনাল আপিল ক্রিমিনাল রিভিশন বা 561 কোয়াসমেন্ট থাকে ওখান থেকে একটা লেখা লাগে, আর 2টা রিট থেকে রিট থেকে লেখা লাগে। ওই জায়গায় হচ্ছে আপনার ফ্যাক্ট দেয়, ফ্যাক্ট ফ্যাক্ট বিশাল একটা ঘটনা দেয়, যে ড্রাফট গুলো আপনার সিনিয়র যে আপনার নির্দেশনা দেয় বা কম্পিউটার কম্পোজের দোকানে গিয়ে লেখেন, ওই জিনিসটা ইংলিশে আপনি পড়ে আপনার নিজের মতো করে লিখতে হবে। তো হাইকোর্টের পরীক্ষাতে শুধু ভিতরের ওই জায়গায় পার্ট বাই পার্ট নাম্বার আছে, যে আপনি কস্ট টাইটেল, এগুলার বলে কস্ট টাইটেল, যে আপনি যদি শুধু ভিতরে কি কিছু নাও লিখেন, যদি আপনি কস্ট টাইটেলটা সাজাইতে পারেন তাহলে 8-এর মধ্যে কিছু নাম্বার এখানে আপনি পাবেন। তারপরে এই যে যে ভিতরের যে অংশ এটার জন্য একটা নাম্বার, আর সব শেষে যে আপনার যে প্রেয়ার পোর্শন সেটার জন্য একটা নাম্বার, বুঝতে পারছেন। তাহলে আমার
মুসাবিদার ক্ষেত্রে মেইন যে বিষয়টা, ভিতরে আপনি কি লিখছেন ডাজেন্ট ম্যাটার, ভিতরে তো অ্যাকচুয়ালি যা পড়ে গেছেন এটা লেখার সময় থাকবে না, ভিতরে আমি আমার মতো করে সংক্ষেপে সুশ্রী মানে সিরিয়াল দিয়ে লিখে ফেলবো। আচ্ছা বলি, সব সব বলবো আপনাদের, জাস্ট শুনেন। এখন এই যে যে আমি লিখলাম বাদী বনাম বিবাদী বিষয় এত, এখন দেখেন বাদী বা দরখাস্তকারী বিনীত নিবেদন, এই যে আপনি কিভাবে লিখবেন, ধরেন আমরা এটা এখনো পড়ি নাই, আপনি 1 নাম্বার দিয়ে লেখেন যে বাদী অমুক তারিখে একটা সত্য ঘোষণার মামলা গোপালগঞ্জ সহকারী জজ আদালতে দায়ের করে, এক, বর্তমানে উক্ত মামলাটা অমুক পর্যায়ে আছে, কত, 2, বাদী এত তারিখে দেখতে পায় যে যে আরজিতে সগীরের জায়গা দবির হয়ে গেছে, অমুক পেরার অমুক নাম্বার কলামের অত নাম্বার ক্রমিক নঙে এই কথা আছে, বা 10,000 ও জায়গায় লেখা আছে অঙ্কে আছে 1 লাখ কিন্তু বাংলায় লেখা আছে 10,000, তাহলে বাদী এই দুইটা জিনিস সংশোধনের জন্য কি করতেছে, আবেদন করতেছে, এই তো কথা শেষ। তারপরে আপনি প্রেয়ার পোর্শনে গিয়ে যে তাহলে বিনীত নিবেদন এই যে যদি আমার আর্জি সংশোধন না করা হয় তাহলে আমার কি হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হবে, তাই ন্যায় বিচারের স্বার্থে আমার আর্জিটি সংশোধন করা একান্তই আবশ্যক, এবং আদালতের এই আদেশের জন্য বাদীপক্ষ চির কি থাকবে, কৃতজ্ঞ থাকবে, কথা শেষ, আমার সাজানো শেষ। এরপরে আমি দেবো হলফনামা। হলফনামা, আমরা দেওয়ানি কার্যবিধিতে যত হলফনামা পড়বো সব একটা হলফনামা পড়লে আমার সকল দরখাস্তের হলফনামা কি বলেন হয়ে যাবে, আমি জাস্ট আপনাদের শেখানোর একটা চেষ্টা করলাম। এখন আমি আবার পড়বো, ধৈর্য ধরে। এখন এই দরখাস্তের বিপরীতে বিবাদী এসে জমা দেয় লিখিত আপত্তি, কি বলেন, লিখিত আপত্তি, একটু যারা যারা ভুলে গেছেন আমি একটু মনে করাই দিই। আরজির প্রেক্ষিতে দেয় হচ্ছে কি বলেন, লিখিত জবাব। দরখাস্তের প্রেক্ষিতে দেয় কি, লিখিত আপত্তি, রিটেন অবজেকশন। আপিলের মেমোর প্রেক্ষিতে কি দেয় বলেন, আপিলের মেমোরান্ডাম অফ আপিলের এগেইনস্টে কি দেয়, ক্রস অবজেকশন, ক্রস অবজেকশন, পাল্টা আপত্তি, কি বলেন, পাল্টা আপত্তি। আচ্ছা, তাহলে আমি যদি এই দরখাস্তটা, এটা তো বাদী যা যা দাবি করছে, বিবাদী এসে হুবু মকম অমুক দেওয়ানি মামলা নাম এত, বিবাদী দরখাস্তকারী বাদী কর্তৃক দায়েরকৃত 6-17 বিধির অধীন দরখাস্তের বিপক্ষে বিবাদী লিখিত আপত্তি, বিবাদী পক্ষে বিনীত নিবেদন এই যে বাদী অমুক তারিখে মামলা করছে, এই এই লিখিত দেওয়া সংশোধন আর্জি সংশোধনের আবেদন করছে, যে আবেদন করছে এটার কোনো দরকারই নাই, এবং এটা যদি সংশোধন করা হয় তাহলে মামলা কি হয়ে যাবে, টোটালি চেঞ্জ হয়ে যাবে। করবো দেখেন, আমরা প্রথমে বাদী পক্ষে বিনীত নিবেদন কি আমরা একটু দেখাই। সত্য ঘোষণা ও খাস দখল উদ্ধারের ডিক্রির নিমিত্তে বাদী দরখাস্তকারী অট্ট মোকদ্দমা দায়ের করেছে, এক। 2 নাম্বার দেখেন, অট্ট মোকদ্দমাটি অদ্য ইস্যু গঠনের দিন ধার্য আছে, ইস্যু কততে আছে বলেন, কত আদেশ, 14 আদেশ। তামাদি মেয়াদ থেকে রক্ষা পাইতে বাদী সৎ প্রচেষ্টায় দ্রুততার সহিত আর্জি দাখিল করিয়াছেন, এটা সাধু ভাষায় লেখা, আপনাদের সাধু ভাষায় লেখার দরকার নাই, আপনারা অসাধু ভাষায় লিখলেও হবে, অসাধু মানে হলো চলিত ভাষা আর কি। দেখেন, আরজি দাখিলের পর বাদী তাহার একটি গুরুত্বপূর্ণ দলিলের সন্ধান পান, আন্ডারলাইন করেন, কিসের সন্ধান পান, দলিলের, যার সমর্থনে দাখিলকৃত আরজি সংশোধনের মাধ্যমে আরজিতে সংশোধন করা প্রয়োজন। আরজি যে প্রকারে সংশোধন করার প্রয়োজন আপনি এখানে উল্লেখ করে দিবেন। বাদীর আরজির 2 নং পৃষ্ঠার 5ম লাইনে 5535 গাণিতিক সংখ্যার পরিবর্তে কি হবে, 5530। তারপরে দেখেন ষষ্ঠ প্যারার পরে নিম্নলিখিত শব্দাবলী সংযুক্ত হবে, বাদী 2-3-1986 সালের 22 নং কবলা দলিল মূলে 1986 সনের নালিশি সম্পত্তির মালিক হন, এই জিনিস আপনি মুখস্থ করবেন না, মুখস্থ করার কোনো দরকার নাই। আরজিতে প্রস্তাবিত সংশোধনী মকদ্দমার প্রকৃতির কোনরূপ পরিবর্তন ঘটাবে না, আমি বলতেছি যে আরজি যদি সংশোধন করা হয় মামলার প্রকৃতির কোনো পরিবর্তন ঘটবে না, এবং তৎজন্য অত্র মকদ্দমার ন্যায় বিচার বিলম্বিত বা বিঘ্নিত হইবে না। উপরোক্ত অবস্থাধীনে ন্যায় বিচারের সাথে বাদীর লিখিত আরজি প্রস্তাবিত সংশোধনের আবেদন মঞ্জুর ক্রমে তদনুযায়ী আরজি ও আদালতের রেজিস্ট্রার সংশোধনের যথাবিহিত আদেশ প্রদান করা একান্ত আবশ্যক, অন্যথায় বাদীর কি হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। শুনানি কালে অন্যান্য, এবং সব আরজির একটা মেইন কথা, দরখাস্তের, দরখাস্ত বলেন আরজি বলেন লিখিত জবাব বলেন, এই লাস্টের লাইনটা থাকবে যে শুনানি কালে অন্যান্য বক্তব্য কি করা হবে, উপস্থাপন করা হবে। এখন যে জিনিসটা দেখেন যে এই যে যে অতএব, অতএবটা আমি কোন সিরিয়ালে লিখবো বলেন, ওই যে বাদী বিবাদী লিখছিলেন না, ক বনাম খ বিষয়, এই অতএব কিন্তু সেই সিরিয়ালে দেখেন উপরের একেবারে বাদী বিবাদী বিষয়, এবং এই যে যে অতএব এটার বলে প্রিয়ার পোর্শন, একই সিরিয়ালে। অতএব উপরোক্ত অবস্থাধীনে মাননীয় আদালতে বিবাদী পক্ষে বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে অর্থ দরখাস্তখানা গ্রহণ করিয়া অর্থ মকদ্দমার আর্জি প্রস্তাবিত সংশোধনের আবেদন মঞ্জুর ক্রমে তদনুযায়ী বাদীর আর্জি ও আদালতের রেজিস্ট্রার সংশোধনের যথাবিহিত আদেশ দানে সুবিচার করিতে কি হয়,
মরতে হয়। আপনার এত কথা দেওয়ার দরকার নাই। আপনি বলবেন যে অতএব বিনীত নিবেদন এই যে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত সংশোধনী সমূহ মঞ্জুর করা একান্ত আবশ্যক। বুঝছেন? এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী বা দরখাস্তকারী চিরকী থাকবে। বলেন তো সবসময় কি দরখাস্তকারী বাদী থাকবে? মাঝে মাঝে কি হবে? বিবাদী হবে। হলফনামায় চলে আসে, আমরা দেখেন হলফনামা এই এক হলফ। আচ্ছা এই ধারে এটা স্টাইল, এটা এই পাশেও দিতে পারেন আর একেবারে এই সোজা সোজাও দিতে পারেন। আচ্ছা হলফনামা দেখেন, বাদী ক পিতা ডট ডট পিতারে মন যাচাই খ বানাই দেন, মাতা গ, ঠিকানা উম, পেশা চ, বয়স ছ, এগুলা দিয়ে কোনোটা ফাঁকা রাখবেন না। ঠিক আছে? আহ পরিচয় পত্র নাম এই এই মর্মে শপথপূর্বক ঘোষণা বর্ণনা করিতেছি যে আমি এই মকদ্দমার বাদী ও দরখাস্তকারী হলফনামা সম্পাদন করার উপযুক্ত ব্যক্তি বটে। যদি বিবাদী করতো তাহলে ভাষাটা কি হতো? আমি এই মামলার বিবাদী ও দরখাস্তকারী হলফনামা সম্পাদনকারী উপযুক্ত ব্যক্তি বটে। আমার জ্ঞান বিশ্বাস ও অবগতি মতে উপর উল্লিখিত দরখাস্তে বর্ণিত সকল বক্তব্য সত্য ও সঠিক জানিয়া বিজ্ঞ আদালতের হলফনামা কমিশনের সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামায় স্বাক্ষর করিলাম। তারপরে এই যে হলফনামাকারী স্বাক্ষর এই ডট ডটের উপর স্বাক্ষর হবে। আর হলফকারীকে আমি চিনি, তিনি আমার সামনে উক্ত হলফনামায় স্বাক্ষর করিলেন। তারপরে লিখি অ্যাডভোকেটের স্বাক্ষর। সো আপনি এই অ্যাডভোকেটের স্বাক্ষর না দিলেও সমস্যা নাই, হলফনামা স্বাক্ষর হলফনামাকারী স্বাক্ষর পর্যন্ত দিয়েন। তাহলে এই হচ্ছে আমার আরজি সংশোধনের দরখাস্ত বা মুসাবিদা। আপনার ফ্যাক্ট দিয়ে দিবে যদি এইভাবে দেয় যে অমুক এই করছে। যদি আপনি এখন যদি আপনাদের লিখতে দেই, নামাজি বিরতির পর যদি লিখতে দেই, বলেন তো যে আপনি শুধু সত্যের মামলা করছেন, দখল চান নাই, এখন দখল এর বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য আরজি সংশোধনীর আবেদন করুন, পারবেন লিখতে? না, আমি বলে দিই কিভাবে লিখবেন। যে আমার মোকাম অমুক আদালত, দেওয়ানি মামলা নাম এত, ক সমান সমান বাদী বা দরখাস্তকারী বনাম খ সমান সমান কি বিবাদী। তারপর বিষয় দেওয়ানি কার্যবিধির এত ধারা অনুসারে এত বিধি অনুসারে দেওয়ানি কার্যবিধির বাদী আরজি সংশোধনের আবেদন। তারপরে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে এক নম্বর দিয়ে লিখলেন বাদী বাদী অমুক তারিখে অমুক আদালতে সত্য ঘোষণার মামলা দায়ের করে। অদ্য মামলাটি ইস্যু ঘোষণার জন্য দিন ধার্য আছে। মামলা দায়েরের পর বাদী আইনজীবী ভুলের কারণে বাদী পরবর্তীতে টের পান যে মামলাতে রীতিসম্মত ত্রুটি বা কি রয়েছে, ফর্মাল ডিফেক্ট। বাদী সত্যের সাথে সাথে বাদীর দখল চাওয়া উচিত ছিল, কিন্তু সরল বিশ্বাসে ভুল করে সত্যের সাথে দখল চাওয়া হয় নাই। তাই আরজি সংশোধন করে দখল এর বিষয়টি অন্তর্ভুক্ত করা একান্ত আবশ্যক। এছাড়া মকদ্দমার বহুত্ব নিবারণের জন্য এই বিষয়টি অন্তর্ভুক্ত করা একান্তই কি আবশ্যক। যদি যদি এটা অন্তর্ভুক্ত না করা হয় তাহলে বাদীর কি হবে? অবর্ণীয় ক্ষতি হয়ে যাবে এবং ন্যায় বিচার কি হবে? ব্যাহত হলে অন্যান্য বক্তব্য সমূহ শুনানিকালে উপস্থাপন করা হবে। তারপরে প্রেয়ারে অতএব নিবেদন এই যে উপরোক্ত কারণ সমূহ বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে আরজিটি সংশোধন করে আরজিতে সত্যের সাথে সাথে দখলের বিষয়টি অন্তর্ভুক্ত করা একান্ত আবশ্যক। এবং এমন আদালতের এমন আদেশের জন্য বাদীপক্ষ কি থাকবে? চিরকৃতজ্ঞ থাকবে। তারপরে হলফনামা। বুঝছেন? তো এই আর কি। আমরা নামাজের বিরতিতে যাচ্ছি, তারপর শুরু করবো ইনশাল্লাহ। বিরতির আগে দেখেন বাদী পক্ষে আর্জি সংশোধনের দরখাস্ত, এবং আমি আপনাদের ব্যাখ্যা করেছি যে যখন কোনো দরখাস্ত দেওয়া হয় দরখাস্তের প্রেক্ষিতে বিবাদী এসে কি দেয় বলেন? লিখিত আপত্তি। যদি যদি লিখিত জবাব সংশোধনের দরখাস্ত বিবাদী দিত তাহলে আপত্তি কে দিত বলেন? বাদী দিত। মানে বাদী দরখাস্ত করলে আপত্তি জানাবে বিবাদী, বিবাদী দরখাস্ত করলে আপত্তি জানাবে কে? বাদী। তো মোটামুটি আমাদের মনে রাখবেন এখন থেকে যে দেওয়ানি কার্যবিধিতে যত দরখাস্ত আছে সেই দরখাস্তের বিরুদ্ধে প্রতিপক্ষ এসে জমা দেওয়া হলো লিখিত আপত্তি। ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত কে করতে পারে জানেন? বাদী বিবাদী যে কেউ করতে পারে। ধরেন আমরা ধরে নিলাম যে বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করেছে, তাহলে লিখিত আপত্তি কে দিবে? বিবাদী। ঠিক আছে? তো আমরা একটু পড়া শুরু করে দেখেন ওই যে যে আহ, একটু আগে যে আমরা মুসাবিদাটা পড়লাম এটার লিখিত আপত্তিটা কেমন হওয়া উচিত সেটা একটু দেখি। যে মোকাম বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা যদি গোপালগঞ্জ হতো কিভাবে লিখতেন বলেন? বিজ্ঞ। এটা কি সহকারী জজ লেখা যাবে?
কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যে করা সেইগুলোই যাবে। জি, দেওয়ানি মকদ্দমা নং এত, ক ডট ডট বাদী। এখন আপনি যদি ক এর মানে পিতার বলেন বলেন, ঠিকানা, পিতার নাম ঠিকানা ইচ্ছা করলে লিখবেন, না লিখলেও সমস্যা নাই। সময় কম থাকলে আমার ঠিকানা দিয়া দরকার নাই। আমি ধরেন একটা মুসাবিদার, গতবার একটা মুসাবিদা আসছে যে একটা মামলাই লিখতে হবে, নাম্বার মাত্র 5, তাহলে আপনি তো ওইটা তো আপনার এত বিস্তারিত লেখার কোনো সুযোগ নাই। আমার জাস্ট কস্ট টাইটেলটা আছে কিনা চেষ্টা করবেন কোনো কাটাকাটি না হওয়ার। আর এই যে যে বোকাম মাঝ বরাবর, তারপর দেওয়ানি মোকদ্দমা নং তার চেয়ে একটু এই বরাবর, তারপরে বাদী বিবাদীর নাম এক সিরিয়ালে, প্রেয়ার পোর্শনটা এক সিরিয়ালে, তারপরে যে বাম সাইডে 1 2 3 4 5, মেইনলি হলো এই জিনিসগুলো দেখে যে এইগুলো আপনার ঠিকঠাক আছে কিনা। জি জি জি, এই অ্যাপ্লিকেশনই তো, এটাও অ্যাপ্লিকেশন দেখেন। বলেন। যুগ্ম জেলা আছে না, গোপালগঞ্জ হতো, তাহলে এখানে গোপালগঞ্জ লেখা যেত। বিজ্ঞ যুগ্ম জেলা জজ গোপালগঞ্জ হতো, বিজ্ঞ যুগ্ম জেলা জজ বাগেরহাট হতো, বিজ্ঞ যুগ্ম জেলা জজ ওই খুলনা হতো। জি দেখেন, বুঝছেন? প্রশ্নে উল্লেখ করে দিলে তো সে আঙ্গিকে লিখবেন, আর যদি না থাকে আপনার ইচ্ছা মতো। আচ্ছা, বনাম এই বনাম খ, এখানে একটা এক উঠে গেছে ভুলে ভুলে, একটা একটু কেটে দেন। বনাম খ ডট ডট হচ্ছে কি বলেন, বিবাদী দরখাস্ত করে, ওই একটা কেটে দেন। বিষয়, হ্যাঁ, যে বাদী দরখাস্ত করলে বাদীর পাশে দরখাস্ত করি, বিবাদী দরখাস্ত করলে বিবাদীর পাশে দরখাস্ত করি। জি, আচ্ছা, এখানে নতুন যাদের আছে তাদের কি, আচ্ছা সমস্যা নাই, তাহলে আমার এখানে একটা কেটে গেছে। একটু থামেন, আমি উত্তর দিই, এই থামেন। যে জায়গায় ধরেন এই জায়গায় খ আছে 1 নাম্বার, এই জায়গা গ যদি থাকে, গ 2 জন বিবাদী থাকলে 2 জন, আর যদি 100 জন বিবাদী থাকে, এখন তো তাহলে আবার 100 জনের নাম লিখে পরীক্ষার সময় নষ্ট করবো। ওই জায়গায় লিখবো খ এবং অন্যান্য, খ গং। জি, গং মানেই হচ্ছে অন্যান্য। আচ্ছা, বনাম বিবাদী দরখাস্তকারী বিষয়ে আর্জি সংশোধনের দরখাস্তের বিরুদ্ধে বিবাদী পক্ষে লিখিত আপত্তি। এখন আমরা চলে আসি, দেখেন যে তো আমি যেটা পড়তেছিলাম আপনারা আবার অন্য একটা, যাই হোক আমি এখানে আসতেছি। তাহলে এখানে একে আছে খ, 2 আছে গ নাকি, বিবাদী দরখাস্তকারী গণ। আর বিষয় দেওয়ানি কার্যবিধি 1908 6 দেশের 17 বিধির অধীনে বিবাদী পক্ষে লিখিত জবাব সংশোধনের দরখাস্ত। এটা জাস্ট আপনারা এটা পড়তেছিলেন, কিন্তু আমি পড়তেছিলাম আপত্তি। আমি জাস্ট দেখাইছি এক, আমি এটা সেকেন্ডটা পড়ি নাই, কারণ জবাব আর্জি সংশোধনের দরখাস্ত তো একটা পড়ছি, এই কারণে আর জবাব লিখিত জবাব সংশোধনের দরখাস্তটা পড়ি নাই, সরাসরি আপত্তিতে চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপত্তি হলো আপনার 6 নম্বর পেজে, ওখানে আসেন, বলা উচিত ছিল, যাই হোক। তো আমি জাস্ট আপনাদের এটা বলে রাখছি যে বাদী যদি আর্জি সংশোধনের দরখাস্ত করে তাহলে আপত্তি জানাবে কে, বিবাদী। আর বিবাদী যদি প্রথমে লিখিত জবাব সংশোধনের দরখাস্ত করে তাহলে আপত্তি জানাবে কে, এটা মনে রাখেন। তাহলে বিষয় আর্জি সংশোধনের দরখাস্তের বিরুদ্ধে বিবাদী পক্ষের লিখিত কি বলেন, আপত্তি। আচ্ছা, তো আমরা প্রথমে পড়া শুরু করি। দেখেন, বিবাদী বা দরখাস্তকারী পক্ষে সবিনয় নিবেদন, এই যে আমার লিখিত আপত্তি লেখা খুব সহজ, মনে করবেন ও যা যা দাবি করছে সবকিছু কি করব, অস্বীকার করব। বাদী খাস দখল উদ্ধারে ডিক্রি নিমিত্ত অত্র মোকদ্দমা দায়ের করেছেন। বাদী বিগত এত তারিখে আর্জি সংশোধনের দরখাস্ত দাখিল করেন এবং যাহা অদ্য শুনানির জন্য ধার্য আছে। আরজিতে প্রস্তাবিত সংশোধনী মকদ্দমা আন্ডারলাইন করেন, প্রকৃতির পরিবর্তন ঘটায়। আমি বলবো আরজি সংশোধনের লিখিত আপত্তিতে যে যদি এই সংশোধনী মঞ্জুর করা হয় তাহলে মামলার প্রকৃতি কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এবং তার জন্য অত্র মকদ্দমার ন্যায় বিচার কি হবে, বিঘ্নিত হইবে। উপরোক্ত অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আরজির প্রস্তাবিত সংশোধনীর আবেদন নামঞ্জুর ক্রমে যথাবিহিত আদেশ প্রদানে একান্ত আবশ্যক, অন্যথায় বিবাদীর আন্ডারলাইন করেন অপরিণীয় কি হবে, ক্ষতি হবে। কি সলিমুল্লাহ পান না? আচ্ছা, এবং ন্যায় বিচার ব্যাহত হবে, আদালতে শুনানিকালে অন্যান্য বক্তব্য উপস্থাপন করা হবে। তারপরে প্রেয়ার কিন্তু একই, দেখছেন। অতএব উপরোক্ত অবস্থাধীনে মাননীয় আদালতে বিবাদী পক্ষে বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের সাথে বাদীর আর্জি সংশোধনের দরখাস্ত নামঞ্জুর কর্মে যথাবিহিত আদেশ দানে সুবিচার করিতে কি হয়, মঞ্জুর হয়। এবং আদালতের এই যে যে লাইনটা, আদালতের উক্ত আদেশের জন্য আপনার মনে হইতে পারে যে সব কথা লিখলাম এবং এর পরে এই লাইনটা একেবারে বামে কেন, আর আপনার ইচ্ছা হইলে আপনি ওই এবং এর পর ওই ওই অতএব সিরিয়ালেও দিতে পারেন, বাম সাইডেও
দিতে পারেন, কোনো ভুল নাই। আর হলফনামা তো অলরেডি আমরা পড়ছি, হলফনামা পড়ছি না? হলফনামা পড়ছি। তো আমরা এই যে যে তিনটা মুসাবিদা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় পড়ছি, কি কি বলেন তো? আরজি সংশোধনের, লিখিত জবাব সংশোধনের, আর এর বিরুদ্ধে কি বলেন? আপত্তি। তো মুসাবিদা নিয়ে অনলাইন অফলাইন, অনলাইনে আপনাদের আনমিউট করতেছি, অনলাইন অফলাইনে মুসাবিদা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, বাদন বলেন। এটা স্যার এই যে পাস করছে, জি। প্রথমে স্যার মাঝখানে লিখছি হ্যাঁ আদালতের নাম, হ্যাঁ পরে এইটার মিডিলে স্যার হ্যাঁ 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 দেশের নাম, হ্যাঁ 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 পরে এই যে জি জি বাসটা দিছি তার হ্যাঁ সাইড হলো ওই যে হ্যাঁ বাকি হ্যাঁ দরখাস্ত করে হ্যাঁ নাম বিভাগ, জি এই জায়গা বিষয় লেখা, হ্যাঁ তারপরে বিভাগের দরখাস্ত এই পাশে ঠিক আছে হ্যাঁ অতএব এবং এর পরে স্যার এই যে এই জায়গায় এটা, হ্যাঁ এরপরে স্যার নিচে আবার হলো জি জি হলো নাম, ঠিক আছে। হলো এই, আপনারা বুঝতে পারছেন? এখন বুঝতে যদি পারেন, আমি একটা জিনিস লিখতে দিই, যার যার কাগজ নাই আমি দিব, লিখে দেখান। অনলাইন অফলাইনে যারা আছেন, আজকে আমরা প্রথম দিন একটু কম পড়বো, আপনাদের লিখতে দিতে ওটা লিখে দেখাবেন। পেজ লাগলে আমি দিব, সমস্যা নাই। যেটা লিখবেন, আব্দুল্লাহ কাগজ আনছেন? আচ্ছা কাগজ দিব, সমস্যা নাই, এক পেজে লিখবেন সবাই। এক পেজ মানে এপিটোপিট, এই বেশি 4-5 পেজ অত লেখার দরকার নাই, দ্রুত দেখাবেন। সময় 15 মিনিট। তানভীর একটু ওঠেন, যার কাগজ নাই একটু কাগজ দিয়ে দেন। আমি বলি কি লিখবেন, সেটা হলো যে সত্য ঘোষণার মামলা করছে, দখল চাই নাই, এখন দখল চেয়ে আর্জি সংশোধনের দরখাস্ত করবেন। যার তার কাগজ নাই এই যে নিয়ে নেন, তানভীর দিয়ে দেন তো। হ্যাঁ, বাদী পক্ষে সত্য ঘোষণার মামলায় দখলের বিষয়টি অন্তর্ভুক্ত মর্মে আর্জি সংশোধনের দরখাস্ত। কি বলেন? আপনারা লেখেন আগে, আমি যা বলছি এই লাইনটা লেখেন, তাহলে আর বারবার শোনা লাগবে না। একটু অনলাইনে যারা আছেন সবাই শুনে নেন, সবাই লিখবেন, এখনই লিখে দেখাবেন, যা মনে আসে তাই লিখবেন। লেখেন, আগে সবাই কাগজটা পেয়ে নিক, তারপরে বলি। সবাই নাম লেখেন আগে, উপরে নাম লেখেন, কাগজ না পাইলে দিয়ে দেন। এক পেজেই লিখবেন, ঠিক আছে? উপরে লেখেন যে সত্য ঘোষণার মামলায়, সত্য ঘোষণার মামলায়, তানভীর এসে লেখা শুরু করেন। সত্য ঘোষণার মামলায় দখলের বিষয়টি, দখলের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য বাদী পক্ষে, বাদী পক্ষে আরজি সংশোধনের দরখাস্ত মুসাবেদা করুন। দরখাস্ত লিখুন বা মুসাবিদা করুন, একই কথা। সো আপনাদের সময় হচ্ছে, এই যে বাজে হলো 7টা 15, 7টা 30-এর মাঝে লিখে দেখাবেন, 15 মিনিট সময়। যে যা পারেন, ভুল হোক কোনো বিষয় না। অনলাইন অফলাইনে যারা আছেন, অনলাইনে যারা আছেন আমাদের গ্রুপে ছবি দিবেন, আর অফলাইনে যারা আছে তারা তো আমার সামনে আছেই। এটা লিখে দেখান, সবাই স্যার লিখে প্রশ্নটা দেখাবেন। যদি আবার বলতেন, জি, বিষয়টা যদি আবার বলতেন, দরখাস্তের বিষয়টা। দরখাস্তের বিষয় আবার বলবো তাই? আচ্ছা, জি। দরখাস্তের বিষয় লিখে দিচ্ছি, আচ্ছা আবার বলি শুনেন, যে সত্য ঘোষণার মামলায়, সত্য ঘোষণার মামলায় দখলের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বাদী পক্ষে আরজি সংশোধনের দরখাস্ত। সত্য ঘোষণার মামলায় দখলের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বাদী পক্ষে আরজি সংশোধনের দরখাস্ত। যে যা পারেন, এতক্ষণ যা শিখাইছি এই অনুপাতে, দরকার হলে সামনে শীট থাকলে শীট দেখে ওই আঙ্গিকে লিখবেন, সমস্যা নাই। তো লেখেন, কেউ কেউ যেন বাদ না থাকে, সবার হাতের লেখা দেখতে চাই।